প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্লিজ ভাই, দোহাই লাগে, এমনটা করিস না। তুই বললি আরো শুনে নিবে? শুনবে না কেন? ওকে শুনতেই হবে। এত মানুষের ভিড়ে তোর এই মিনমিনে গলার আওয়াজ কোনো কালেই পৌঁছাবে না ওর কানে। অর্থির কথা শুনে সারার শেষ আশা ভরসাটুকু পানিতে ভেসে গেল। হতাশ ভঙ্গিমায় বসে সে সামনের দিকে দেখতে লাগলো। সারার এমন মুখটা দেখে অর্থি বলল, এখনো তোর আশা শেষ হয়নি? ওই ভাইয়ার তো বকুল ফুলের মালাটাও কিনতে পারে। সারা অর্থির কথা শুনে মুখ বাঁকিয়ে বলল, এত সুন্দর বকুল ফুলের মালা নিজের কাছে এনে ছেড়ে দেয় নাকি কেউ? সবাই তোর মতো না, সবাই ছোট ছোট জিনিসে খুশি হতে পারে না। বকুল ফুলের মালা বিক্রি করা, ছেলেটার জন্য মালাটা বিক্রি করা অনেক বড় ব্যাপার, আর এতেই ও খুশি। আবার মালাটা কেনার জন্য যে ছেলেটা মালাটা নিয়ে নাড়াচাড়া করছে, তার জন্য মালাটা কেনা নিতান্তই ছোট একটা ব্যাপার। এখন দেখা যাক ছেলেটা ওই বকুল ফুলের মালা কিনে নাকি। অর্থির কথা শুনে সারার মুখটা আশায় চকচক করতে লাগলো। মনের মধ্যে আবারও আশার আলো জেগে উঠল এই ভেবে যে হয়তো মালাটা সে পেতেও পারে। এই আশায় অদূরে থাকা বকুলের মালা নেড়ে ছেড়ে দেখা ছেলেটার দিকে তাকিয়ে রইল। মেডিকেল কলেজ থেকে বের হয়ে সারা আর অর্থি লোকে লোকারণ্য এক পার্কে এসে বসল। দুজন বেশ আরামসে গল্পগুজব করছিল। হঠাৎ সারা টের পেল আশেপাশে তীব্র এক মিষ্টি গন্ধ, যা বারবার নাকে এসে বাড়ি খাচ্ছে। গল্পের মাঝে এদিক ওদিক তাকিয়ে সে দেখতে পেল একটা ছোট ছেলে শুকনো বকুল ফুলের মালা বিক্রি করছে। সে ছেলের হাতে মাত্র একটা মালা অবশিষ্ট আছে। কোনোদিন বকুলের মালা কিনে নিয়ে সারা, তবে অনেক আগে গ্রামের বাড়িতে ছোট পিচ্ছি বাচ্চারা নিয়ে এসেছিল বকুল ফুল। সে ছোট ছিল বলে তখন বকুল ফুলগুলো রেখে দেওয়ার প্রয়োজন মনে করেনি, কিন্তু এখন শুকনো বকুল ফুলের মালা দেখেই সারার সেটার প্রতি লোভ লেগে যায়। বকুল ফুলের মালার ঘ্রাণ শুকবার তীব্র ইচ্ছেটাকে সে কোনো মতে প্রাধান্য না দিয়ে থাকতে পারবে। মালাটা দেখে সারা ডাক দেওয়ার আগেই পিচ্ছি ছেলেটা তার থেকে একটু দূরে বসে থাকা হালকা হলুদ রঙের শার্ট পরিহিতা ছেলেটার কাছে চলে যায়। সেই ছেলেটাই অবশ্য পিচ্ছি ছেলেটাকে ডেকেছিল মালা কেনার জন্য। ছেলেটা বেশ নেড়ে চেড়ে মালা দেখছিল, তাই সারা পেছন থেকে দেখে বুঝতে পারল মালাটা নেওয়ার জন্যই সারা এমন মিনতি করছিল, তবে দূর থেকে। কারণ অপরিচিত কারোর কাছে গিয়ে ঝগড়া করে কোনো জিনিস নিয়ে আসাকে মোটেও ভদ্রতার চোখে দেখা যায় না, এটা সারা ভালো করেই জানে। আর ঝগড়া ছাড়া এত সুন্দর মালা অপরের কাছ থেকে এত সহজে পাওয়া মোটেও সম্ভব না। তাই বসে থেকে থেকে এটুকুই আশা করতে পারে সে যে ছেলেটা যাতে কোনো মতে বকুলের মালাটা না কেনে। আরিস নেড়ে ছেড়ে বকুলের মালাটা দেখছে, মাঝে মাঝে নাকের কাছে নিয়ে মিষ্টি ঘ্রাণ নিচ্ছে। প্রায় ৬-৭ মিনিট যাবত সেই কাজগুলো করছে। সামনে দাঁড়ানো পিচ্ছি ছেলেটা এতক্ষণ ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারলেও এখন আর ধৈর্য ধরে রাখতে পারছে না, তাই সে ব্যাপক বিরক্তি আর অধৈর্য নিয়ে বলল, ভাই মালাটা কি কিনবেন আপনি? আরিস ছেলেটার কথায় ভ্রুকুটি করে বলল, এত অধৈর্য হচ্ছ কেন তুমি? ছেলেটা বিরক্তি সূচক এক আওয়াজ করে বলল, ভাই 5 মিনিটের বেশি হইয়া গেছে, আপনি মালাটা নিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছেন, কিনবেন তো নাকি? কিনবো তো, তোমার আপু আসুক, ওর যদি পছন্দ হয় তাহলে তোমাকে এক্সট্রা দাম দিব মালাটার জন্য। এক্সট্রা দাম দেব? এ কথাটা শোনার সাথে সাথে পিচ্ছি ছেলেটার সব বিরক্তি মুহূর্তে উধাও হয়ে গেল। এবার সে বেশ বিনতি আর নম্র সুরে বলল, তোর আপা কোন আসবে? ছেলেটার কথা শুনে আরিশ হাত ঘড়িটার দিকে এক নজর দিয়ে বলল, এখনো তো আসার কথা। বলে সে আশেপাশে একটু নজর বুলাতে নীরাকে দেখতে পেল। নীরাকে দেখার সাথে সাথেই আরিশের মুখটা খুশিতে চকচক করতে লাগলো। সে আনন্দের সহিত বলল, এই যে তোমার আপু চলে এসছে। আরিশের কথা শুনে পিচ্ছি ছেলেটা ঘাড় ঘুরিয়ে তার সেই কাঙ্ক্ষিত আপুকে দেখতে চাইল। পিচ্ছিটা ছেলেটা তাকানোর কয়েক সেকেন্ডের মধ্যে নীরা তাদের কাছে চলে এলো। নীরাকে দেখে পিচ্ছি ছেলেটা ঠোঁটে হাসি ফুটিয়ে বিনীত সুরে জিজ্ঞেস করলো, আপা ভালো আইছেন? নোংরা ছেঁড়া টি শার্ট আর হাফ প্যান্ট পরিহিতা বাচ্চা ছেলেটাকে দেখে নীরা নাক সিটকে আরিশকে বলল, এসব কাদের সাথে কথা বলো তুমি? ইউ, এদের ড্রেস আপ দেখলেই তো কেমন লাগে। আর তোমার কি মাথায় প্রবলেম আছে? এসব জায়গায় কেউ দেখা করতে আসে নাকি? নীরার মুখে এসব কথা শুনে ছেলেটা বেশ কষ্ট পেল।
সাথে হতাশও হলো, কিন্তু সে তার সেই হতাশাটুকুকে দৃষ্টিপাত হতে দিল না, কারণ সে আগে থেকে জানে তাদের মতো মানুষের সাথে সবাই ভালো করে কথা বলে না। হ্যাঁ, মাঝে মাঝে তাদের দেখা হয় মন ভালো করা কিছু মানুষের সাথে। নীরার কথাগুলো শুনে আরিশ একটু চোখ রাঙিয়ে বলল, একটু ভালো করে কথা বলো। আরিশের কথা শুনে নীরা মুখ বাঁকিয়ে রইল। তা দেখে আরিশ বলল, আচ্ছা, ওসব কথা বাদ দাও, আগে বলো এই শুকনো বকুলের মালাটা কেমন লাগছে, কিনবো তোমার জন্য? বলে আরিশ নীরার দিকে বকুলের মালাটা এগিয়ে দিল। আরিশের হাত থেকে মালাটা নিজের হাতে নিল নীরা, তবে হাসি মুখে নয়, একরাশ বিরক্তি আর অসহ্যকর অনুভূতি নিয়ে। মালাটা নিয়ে সে নাকের কাছে নিল ঘ্রাণ শুকবার জন্য। কয়েক সেকেন্ড পরেই সে বকুল ফুলের মালাটার স্থান পরিবর্তিত হয়ে গেল। নীরার হাত থেকে সোজা মাটিতে গিয়ে পড়ল সে। মালাটা ফেলে দিয়ে নীরা আরিশের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এত গন্ধযুক্ত সো কল বকুল ফুলের মালা দেওয়ার জন্যই তুমি আমাকে এই পার্কে রেখেছো? সিরিয়াসলি? এসব 2 টাকার ফুল কে কিনে? আর কত তীব্র গন্ধ এর! শুকেছো একবারও? আমার কেমন জানি অ্যালার্জি টাইপ ফিলিংস আসছে। মালাটা ফেলে দেওয়ার সাথে সাথে পিচ্ছি ছেলেটা সেটা উঠিয়ে নিয়ে নীরার উদ্দেশ্যে অস্ফুট স্বরে একটা গালি দিয়ে সেখান থেকে চলে এলো। আরিশ অসহায় আশা ভঙ্গিত দৃষ্টিতে একবার নীরার দিকে তাকালেও তো একবার বকুলের মালা বিক্রি করা সে ছেলেটার দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নীরার দিকে ফিরে তাকালো। নীরা আবারও বলল, তোমার সাথে রিলেশনের কয়েক মাস হয়ে গেল, আর কয়েক মাস পরে 1 বছর হয়ে যাবে, অথচ তুমি এখনো আমার সব পছন্দের বিষয় জানো না। আরিশ অপরাধী কণ্ঠে বলল, বকুল ফুলের মালা তো সবার পছন্দ, আমি ভেবেছি তোমারও পছন্দেরই হবে। সবার পছন্দ আর আমার পছন্দ এক না। বলে নীরা আরিশের দিকের আগেই দৃষ্টিতে তাকিয়ে রইল। এতক্ষণ সবটাই দেখছিল সারা আর উর্থি। মালাটার প্রতি নীরার ব্যবহার দেখে দুজনেই হতবাক হয়েছে। এতে বেশ কষ্ট পায় সারা আর উর্থি, তবে এর চেয়ে বেশি খুশি হয় সারা, কারণ নীরার মালাটা পছন্দ হয়নি বলে সারা মালাটা নিজের করে পাবে। সে পিচ্ছি ছেলেটা বকুল ফুলের মালাটা নিয়ে অন্যদিকে যাওয়ার আগে সারা তার অবস্থান থেকেই ছেলেটাকে জোরে ডাক দিল। এই বকুল ফুলের মালা বিক্রেতা, এদিকে এসো। বলে সে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সারার গলার আওয়াজে পার্কের কিছু মানুষ তার দিকে চমকে তাকায়। তারা এমনভাবে তাকিয়ে আছে যেন সারা কোনো এলিয়েন বা ভুল কাজ করে ফেলেছে। সারার ডাকটা আরিশের কান অব্দি যায়। সে ঘাড় ঘুরিয়ে পেছনে সারার দিকে তাকালো। সে পিচ্ছি ছেলেটা আবারও বিরক্তি নিয়ে সারার দিকে এগিয়ে এলো। একরাশ বিরক্তি নিয়ে সারাকে সে বলল, আপা, মালা নিলে নিবেন, বেশি নাটক কইরেন না। একটু আগে আপারা কিরকম কইরা মালাটা ফেইলা দিল দেখছেন? সারা হাসি মুখে পিচ্ছি ছেলেটার মাথার চুলে হাত দিয়ে অগোছালো করে দিয়ে তার হাত থেকে মালাটা নিল আর বলল, আমি মালাটা নেওয়ার জন্যই তোমাকে ডেকেছি। সেই কখন থেকে এইটার উপর আমার নজর পড়ে আছে। সারার কথা শুনে ছেলেটা হঠাৎ অবাক হয়ে বলল, আপা, মালাটা তো মাটিতে পড়ছিল, এখনো ময়লা লাগে আছে, আপনি এমনটাই নিবেন? সারা মুচকি হেসে বকুলের মালাটা একটু ছেড়ে নিজের ব্যাগে ঢুকিয়ে বলল, পছন্দের জিনিস ময়লা হলেও সমস্যা নেই, একটু পরিষ্কার করার প্রয়োজন শুধু। যাই হোক, কত টাকা পড়লো? ছেলেটা এবার মুচকি হেসে সারাকে ফুলের দামটা বলল। সারা দাম চুকিয়ে দিয়ে ছেলেটা হাসি মুখে সেখান থেকে চলে যায়। এতক্ষণ সবটাই দেখছিল আরিশ, আর সাথে অবাকই হচ্ছিল শুধু শুকনো বকুল ফুলের মালার প্রতি একজনের তীব্র ভালোবাসা আর আরেকজনের তীব্র বিরক্তি সবটাই তাকে হতবাক করে দিচ্ছে। সে মনে মনে ভাবছে মেয়েটা হয়তো একটু অন্যরকম, নাকি অন্য সব সাধারণ মেয়েদের মতো। হ্যাঁ, শুধু শুধু অপরিচিত মেয়েকে নিয়ে এত ভাবার কি আছে? বেশ কিছুক্ষণ পর নীরা পাশ ফিরে তাকিয়ে দেখলো আরিশ ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীরা রেগে সাথে সাথে আরিশের থুতনিটা শক্ত করে ধরে আরিশের মুখটা নিজের দিকে ঘুরিয়ে রাগী স্বরে বলল, ওদিকে কি? তোমার গার্লফ্রেন্ড এখানে, ওখানে না। নীরার কথা শুনে আরিশ একটা ঢোক গিলে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কিছুই না তো, চলো যাওয়া যাক। বলে সে নীরার হাত ধরে গেটের দিকে প্রস্থান করলো। গেট দিয়ে বের হওয়ার আগে তার নজরটা অজান্তেই সারার দিকে চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে শুকনো বকুলের মালাটা বের করলো সারা। কিছুক্ষণের মাঝে পুরো ঘরময় ফুলের ঘ্রাণে ছড়াছড়ি হয়ে গেল। সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল নিমিষে। বকুলের মালাটা টেবিলে রেখে সারা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতে এসে দেখলো আভা বেশ নেড়েচেড়ে নাকের কাছে নিয়ে বকুল ফুলের মালাটা শুঁকছে। সারাকে দেখে আভা বলল, আপু, কোথায় পেলে এটা? বকুল ফুল? সারা তোয়ালে বারান্দায় ছাড়িয়ে এসে আভার কাছ থেকে মালাটা নিয়ে বলল,
আমি আর অর্থি পার্কে বসেছিলাম গল্প করার জন্য। সেখানেই দেখলাম একটা পিচ্চি ছেলে বকুল ফুলের মালা বিক্রি করছে, তাই কিনে নিলাম। এবার আমার রুমটা গ্রানে ভরপুর থাকবে। আহা। আবার সবটা শুনে করুণ চাহনিতে সারার দিকে তাকিয়ে বলল, এটা আমাকে দিয়ে দে আপু, তুই পরে আর একটা কিনিস, আমার খুব ভালো লেগেছে। সারা ভেঙচি কেটে বলল, শখ কত, টাকা দিয়ে আমি কিনেছি এটা, আর পরের বার পাবো কিনা তা সন্দেহ, তাই তোকে এটা দিচ্ছি না। আপু প্লিজ প্লিজ। হুট, যা এখান থেকে। পরের বার পেলে তোকে নতুনটা এনে দিব। এটা আমারই থাকবে। সারার কথা শুনে আভা আর উপায় না পেয়ে মুখ বাঁকিয়ে বকতে বকতে রুম থেকে চলে যায়। সারা শুকনো বকুল ফুলের মালাটা টেবিলের ড্রয়ারে রেখে মোবাইলটা নিয়ে বেডে শুয়ে পড়ল। রেস্টুরেন্টে বসে বসে কফি খাচ্ছে আরিশ আর নীরা। এতক্ষণ ঠিকঠাক থাকলেও আরিশ এখন রীতিমতো বিরক্তি বোধ করছে নীরার কথাবার্তা শুনে। সে না পারছে সইতে, না পারছে কিছু বলতে। নীরা কফির মগে শেষ চুমুকটা দিয়ে আরিশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি গাড়ি কবে কিনছো তাই বলো, কতদিন আর এই বাইকে নিয়ে ঘুরবে? আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গাড়ি যেদিনই কেন না কেন, আমার বাইকটা আমি ছাড়ছি না। নীরা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এই বাইকে এত কি আছে? বেশ পুরনো মডেলের বাইক তো। আরিশ মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, হোক পুরনো, তবে এটা আমার শখের বাইক। ইন্টারে থাকতে যখন ঢাকার কলেজে ভর্তি হই, তার 1 বছরের মধ্যে বাইকটি কিনেছিলাম নিজের কিছু জমানো টাকা আর আব্বুর দেওয়া টাকা দিয়ে। তখন থেকে বাইকটা আমার হৃদয়ের জায়গা করে নিয়েছে। কেউ 1000বার বললেও আমি ওকে ছাড়ছি না। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। আরিশকে দেখা দেখি নীরা উঠে দাঁড়ালো। রেস্টুরেন্টের গেট দিয়ে আরিশের সাথে বের হতে হতে নীরা সন্দেহ ভরা আওয়াজে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে আর বাইকের মধ্যে একজনকে চুজ করতে বললে কাকে চুজ করবে? বা আমি বাইকটা ছেড়ে দিতে বলে কি করবে? নীরার কথা শুনে আরিশ মৃদু হেসে বলল, পরে না হয় একদিন জানাবো, আজকে থাক। আর চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। আরিশের কথা শুনে নীরা ভেতর ভেতর বেশ রাগী হলো, তবে সেটা বাইরে প্রকাশ করলো না। আরিশ বাইকে চড়ে ইশারা করে নীরাকেও বসতে বলল। না যাওয়া সত্ত্বেও নীরা বাইকে চড়ে বসল। মাঝ রাস্তায় হঠাৎ নীরা আরিশকে বলল, আচ্ছা বাইকটা ছাড়ার দরকার নেই, বাইক থাকা অবস্থায় তুমি একটা কার কিনো। হেলমেটের মধ্য দিয়ে গলার আওয়াজ বেশ উঁচু করে আরিশ বলল, কার কিনবো, তবে এখন না। এখন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তো তোমার বাবার কাছে চেয়ে নাও। পাগল হয়ে গেলে নাকি তুমি? টাকা উপার্জন করার পরেও বাবার কাছে আমি আমার আরাম আয়েসের টাকা নিতে যাবো কেন? ছেলে, আর ছেলের সুবিধা কি সে দেখবে না? আহা নীরা, তুমি তো কার করছো কেন? তোমাদের তো কার আছে। আর আমার বাইকে চড়তে বেশি অসুবিধা হলে বলো, আমি রিক্সা চড়ে ঘুরবো। নীরা এবার একটা শুকনো ঢোক গিলে বলল, এ না না থাক, তোমার বাইকই ভালো আছে। নীরার কথা শুনে আরিশ হেলমেটের ভেতর থেকে মুখ টিপে হেসে দিল। নীরাতে প্রকাণ্ড বাসার সামনে এসে আরিশ বাইক থামালো। বাইক থামানোর পর নীরা নেমে আরিশকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমার কথা তোমার বাসায় কবে বলবে? আরিশ আবারও বাইক স্টার্ট দিয়ে বলল, বলবো, দেখিও একদিন সময় সুযোগ পেলেই বলবো। সেই সময় সুযোগ কবে আসবে? আরিশ প্রত্যুত্তরে কিছু না বলে বাইক নিয়ে চলে আসলো। বাইকটা সোজা এসে থামলো 10তলা ফ্ল্যাটের সামনে। বাইকটা পার্ক করে দিয়ে আরিশ লিফটে চড়ে একদম 10ম তলায় নিজের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। অলস ভঙ্গিতে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে বাসায় ঢুকলো সে। 10তলার এ ফ্ল্যাট বাসায় সে একাই ভাড়া থাকে। এ বাসাটা সে ভাড়া নিয়েছে চাকরি পাওয়ার পর। চাকরি পাওয়ার আগ পর্যন্ত সে মেসেই থাকতো। মেসের বিরক্তিকর কিছু বিষয়ের জন্য সে বাসা ভাড়া নিতে বাধ্য হয়। রুমে সে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল আরিশ। কিছুক্ষণ পরেই তার মায়ের ফোন এলো। আরিশের পরিবার রাজশাহীর এক গ্রামাঞ্চলে থাকে। গ্রামাঞ্চলে থাকলেও তার পরিবারের প্রভাব প্রতিপত্তি অনেক, বেশ পরিচিত তার পরিবার। যদিও আরিশের পরিবারের প্রভাব প্রতিপত্তি তার দাদার আমলে বেশি ছিল, তবে এখনও কম নেই। বর্তমানে তার পরিবার একটু অভাবের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও আরিশের বাবা চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো অভাবে না পড়তে হয় ওনার পরিবারকে। গ্রামের মার্কেটে আরিশদের অনেকগুলো দোকান আছে। আবার সব মৌসুমে সব রকমের ফসল চাষ করার চেষ্টা করেন আরিশের বাবা। এসব দিয়ে তাদের সংসার চলে। মায়ের কল কেটে দিয়ে কল ব্যাক করলো আরিশ। কল রিসিভ করার সাথে সাথে আমিনা বেগম বললেন, কেমন আছিস বাবা? এই তো আম্মু, ভালো। তুমি কেমন আছো? আর বাসার সবাই? সবাই ভালো আছে। তো টাকা পয়সার জোগাড় হলো? মায়ের কথা শুনে আরিশ হতাশার সুরে বলল,
চেষ্টা আছে আম্মু। কৈলাপুর শ্বশুরবাড়ি থেকে কিছু বলেছে? তেমন কিছু বলেনি, তবে আমি আর তোর বাবা চাচ্ছি যে কিছু বলার আগেই আমরা সব ব্যবস্থা করে রাখি। এখন বিয়ে পড়িয়ে রাখবে বলে তেমন ঝামেলা নেই, তারপরেও মেয়ের পরিবার বলে কথা। হ্যাঁ আম্মু, বুঝেছি। কোনো উপায় পেলে আমি অবশ্যই জানাবো। আর এখন রাখছি আম্মু, খাওয়া দাওয়া করবো। আচ্ছা বাবা। বলে আরিশের মা ফোনটা রেখে দেয়। আরিশ বসে বসে খাবার খাচ্ছে আর চিন্তার বড় ছড়কিটা তার মাথার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে। পরিবারের সমস্যা নামক চিন্তাটা আজকাল তার পিছু ছাড়ছেই না। সব দিক দিয়ে সে এখন বড় সমস্যায় আছে। একদিকে তার বড় বোনের দ্বিতীয় বিয়ে, অপরদিকে নীরা রোজগার চাহিদা, আবার অফিসে কাজের প্রেশার। মাঝে মাঝে সে মন খারাপ করে ভাবে, হয়তো শহরে এসে নিজ পায়ে ভালো করে দাঁড়াতে গেলে হয়তো এত কষ্ট, এত পরিশ্রম করতে হয়। সবটাই মেনে নেওয়া যায়, তবে সাথে করে মেন্টাল প্রেশারটা মেনে নেওয়া যায় না। মাঝে মাঝে আরিশ প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। সুইসাইড নামক শয়তানটা তার মাথায় এসে বেশ কবার ঘুরপাকও খেয়েছে রাখে। তবে সে শক্ত মনে সবটা অতিক্রম করেছে। তবে কতদিন এমনটা পারবে সেটা অজানা তার। আকাশটা অন্যান্য সাধারণ দিনের মতোই, তবে আজ বেশি রোদও নেই, আবার বেশি মেঘও নেই। কেমন একটা গুমট পরিবেশ তৈরি হয়ে আছে, এজন্য তুলনামূলক একটু শীত করছে তারার। এই সময়টাতে ঢাকা শহরে শীতের তীব্রতা নগণ্য থাকে। শীতের কাপড় না পরে বেশ চলাফেরা করা যায়, তবে মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস শরীরে মৃদু কম্পন তুলে দেয়। বাস থেকে নেমে সারা আর অর্থি হেঁটে হেঁটে মেডিকেলের দিকে যাচ্ছে। দুজনই গল্পে মশগুল, তবে তাদের গল্পের ঝুড়িটা ফুটো করে দিল এক বাইকওয়ালা, যার নাম আদনান রহমান আরিশ। আরিশ বাইকে করে অফিসের পথে যাচ্ছিল। ঠিকঠাকভাবে সে যাচ্ছিল, তবে ভুলক্রমে রাস্তার ভাঙা অংশে জমে থাকা পানির উপর দিয়ে সে বাইক চালিয়ে যায়। ফলস্বরূপ সেই নোংরা পানি ছিটে গিয়ে পড়ে সারার গায়ে। তার পরনের বোরকা, এমনকি অ্যাপ্রনের নিচ অংশটুকুতেও রাস্তার নোংরা পানি ভরে যায়। ছকমক তকমক করা সাদা অ্যাপ্রনটা ময়লা লেগে নষ্ট হয়ে যায়। সারা কিছুক্ষণের জন্য পুরোই স্তব্ধ হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফেরার পথে এমনটা হলে তার রাগের মাত্রা একটু কম হতো, কিন্তু এখনও সে ক্লাসেও পৌঁছতে পারল না। তার আগেই এমন অবস্থা। সারা রেগে কটমট করে সামনে তাকায়। সামনে তাকিয়ে দেখলো হেলমেট খুলে সে বাইকওয়ালা এগিয়ে আসছে তার দিকে। এর আগে সারা কখনো কোনো অপরিচিত মানুষের সাথে ঝগড়া করেনি, কিন্তু আজকের এই কাণ্ডের পর ভুক্তভোগী সারা প্রচণ্ড রেগে আছে। সামনে সে বাইকওয়ালার প্রতি রাগে তার পুরো শরীর রাগে রিরি করতে লাগলো। দাঁতে দাঁত চেপে সে মনে মনে বেশ কটা গালি দিয়ে বসলো তার দিকে এগিয়ে আসা ছেলেটাকে, অর্থাৎ আরিশকে। আজকে যে সে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করে দাঁড়িয়ে আছে, আরিশ বেচারা টেরও পাচ্ছে না। সারা পাশে দাঁড়িয়ে থাকা অর্থী শুধু নিশ্চুপভাবে একবার সারাকে তো একবার আরিশকে দেখছে। আরিশ হেলমেটটা হাতে নিয়ে এসে সারার সামনে দাঁড়ালো। সারাকে পুরোপুরিভাবে একবার পর্যবেক্ষণ করে বিনয়ী সুরে সে বলল, আমি এক্সট্রিমলি সরি, আপনার ড্রেসটা খারাপ হয়ে গেল। আই এম রিয়েলি সরি। সারা একদম বোম ফাটার মতন ফেটে পড়লো আরিসের কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, এটা সরি বলার মতো ভুল না। আচ্ছা, আপনি কি কানা? চশমা তো পরে আছি আমি, বাট আপনার বাইক চালানোর ধরন দেখে তো মনে হচ্ছে আপনি সাক্ষাৎ একটা কানা। রাস্তায় যে এত বড় একটা গর্ত আর তাতে পানি আছে, সেটা আপনার চোখে পড়েনি? আরিস প্রথমে সারার সাথে ভালো করে কথা বললেও এখন সারার কথাবার্তা শুনে আরিসের গা জ্বালা করতে লাগলো। সেও এবার খানিকটা রেগে বলল, হ্যাঁ মিস হোয়াটএভার, আপনার সাথে ভদ্রভাবে কথা বললাম আমি, অথচ আপনি ইচ্ছাকে বলার বদলে উল্টো ঝগড়া করতে চাইছেন। সারা কোমরে হাত দিয়ে বলল, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি মিস হোয়াট এভার না, আর আমি আমার নামটাও বলছি না। সে যাই হোক, ভুলটা আপনি করেছেন, তাও আবার ছোটখাটো ভুল না, মারাত্মক ভুল। সো ইটস ওকে বলার কোনো মানেই হয় না। এবার আপনিই বলুন, আমি আমার ড্রেস আপ নিয়ে কি করে ক্লাস করব? টেল মি। আরিস ব্রু উঁচিয়ে বলল, সেটা আমি কি করে বলবো? এটা আপনার প্রবলেম। আমি ভদ্রতার খাতিরে সরি বলতে এসেছিলাম, ব্যাস আমার কাজ শেষ। বলে আরিস ঘুরে নিজের বাইকের কাছে যেতে নিল। আরিসের এমন ভাব দেখে সারা প্রচন্ড রেগে গেল। সে আরিসকে পেছন থেকে ডাক দিল, আই মিস্টার হোয়াইট শার্ট পরা ভাবওয়ালা, এদিকে আসুন। অর্থে এতক্ষণ সবটা নীরব দর্শকের মতো দেখে যাচ্ছিল। বান্ধবীকে ঝগড়া করতে দেখে তারও মনে ঝগড়া করার ইচ্ছেটা উকি দিল, কিন্তু তার সাথে এখন কি ঝগড়া করবে? তাই ঝগড়া না করতে পেরে সে চুপচাপ দাঁড়িয়ে ঝগড়া দেখবে। সারার এমন আজব সম্বোধন শুনে আরিস ভ্রুযুগল কুঁচকে পিছনে ফিরে তাকালো। আরিসের পেছনে তাকানো দেখে সারা আবারও বলল,
বললাম কি, এদিকে আসুন, কথা আছে। আরিশ সারার কথা শুনেও না শোনার ভান করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সারার কথা শুনে তার শরীরের ভেতর চরম অলসতা কাজ করছে। পা দুটো পেছনে ঘুরিয়ে কয়েক কদম হেঁটে যাওয়াটাকে নিতান্তই একটা দুর্বোধ্য কাজ বলে মনে হচ্ছে তার। আরিশের কোনো হেলদোল না দেখে সারা রাগে দাঁত কটমট করতে করতে আরিশের দিকে এগিয়ে গেল। তার মনে এখন রাগের আগ্নেয় গিরি ফাঁড়ছে। তার নিষ্পাপ মনটা ইচ্ছে পোষণ করছে পুরো রাস্তার মানুষের সামনে আরিশের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলতে। কিন্তু সে একটা ভদ্র ঘরের মেয়ে। রাস্তায় ঝগড়া করাটাও যেখানে খারাপ দেখায়, সেখানে এমন ইচ্ছে পোষণ করাটা যে খুব বাজে দেখাবে তা সে জানে। না চাওয়া সত্ত্বেও মনের তীব্র বিরক্তি আর রাগটাকে বের করার জন্য সে ঝগড়া করছে। এমনটা না করলে যে সে আজ মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবে না তা ভালো করেই জানা আছে তার। আরিশের সামনে গিয়ে ধমকে সুরে বলল, আপনি মানুষটা যে বড্ড বেয়াদব তা ভালো করে টের পাইয়ে দিলেন এই কাজে। আরিশ বিরক্তি নিয়ে বলল, আপনিও যে কেমন তা আপনি আপনার ব্যবহারের মাধ্যমে জানিয়ে দিলেন। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আমাকে এখন নতুন অ্যাফ্রন কেনার টাকা দিন, জলদি জলদি। সারার কথা শুনে আরিশ চোখ বড় বড় করে বলল, পাগল নাকি? আমি কোন দুঃখে আপনাকে টাকা দিতে যাব? সারা স্বাভাবিকভাবে বলল, এই যে আমার সাদা অ্যাফ্রনটার কাদার দাগ ভরানোর দুঃখে টাকা দিতে যাবেন, তাড়াতাড়ি টাকা বের করুন দেখি, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে তো আমার। হাতে থাকা হেলমেটটা বাইকে রেখে দিয়ে আরিশ বলল, আপনি তো বড়ই আজব নেই। একজন উঠবি ডক্টর হয়ে সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করছেন। সারা চোখ দুটো ছোট ছোট করে বলল, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করেন মানুষই। আপনি তখন এত ভাব দেখালেন বলে আমার কাছ থেকে এমন ব্যবহার পাচ্ছেন। তাও আমাকে থ্যাঙ্কস বলুন যে আপনার সাথে বেশি খারাপ ব্যবহার করিনি আমি। আহা, আচ্ছা, তখন নয় আমি ভাব দেখালাম বলে আপনি এমন ব্যবহার করলেন। কিন্তু প্রথমে তো আপনার সাথে ভালো করে কথাই বললাম, সরি বললাম, তারপরে তো আপনি ঝগড়া মোড়ে কথা বললেন। সেটা কি? এটা আমার রাগ ছিল। আপনি কি সুন্দর করে কাদা পানি ছিটিয়ে দিলেন আমার জামা কাপড়ে, তো আমার কি রাগ হবে না? আমি এখন চিন্তা করছি আমি কি করে এটা নিয়ে কাজে ঢুকবো। এখন খুলো যেতে পারবো না, কারণ স্যারেরা দেখলে বকবে, আবার পড়েও যেতে পারবো না, মান সম্মানের ব্যাপার স্যাপার। এবার আমাকে উপায় বলুন, কি করবো আমি? আরিশ কথার তোয়াক্কা না করে বাইকে উঠতে বলল, আমি জানি না, সেটা আপনার বিষয়। বলে আরিশ বাইক স্টার্ট করতে যাবে তার আগে সারা তাড়াতাড়ি করে বাইকের চাবিটা খুলে নিল। আরিশ রেগে সারাকে বলল, এসব কি ধরনের ব্যবহার? আমার বাইকের চাবি দিন, জলদি জলদি। সারা চাবিটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, আগে আমাকে ক্ষতিপূরণ দিন, তারপর। 1 মাসও হয়নি নতুন অ্যাফ্রন কিনেছি, আর যে কাদা, এর দাগ সহজে উঠবে না। সো নতুন অ্যাফ্রন কিনতেই হবে আমাকে। এবার ভদ্র ছেলের মতো আমাকে ক্ষতিপূরণ দিন তো। আরিশ নাছর বান্দা, সে কোনো মতে কোনোরূপ ক্ষতিপূরণ দেবে না। সে বুকে দুহাত গুজে বলল, ক্ষতিপূরণ আমি দিচ্ছি না, এটা জেনে নিন। এবার চুপচাপ আমাকে চাবিটা দিয়ে দিন, এছাড়া আর কোনো পথ খোলা নেই আপনার সামনে। সারা ভ্রু উঁচিয়ে একবার আরিশের দিকে তাকালো, এরপর ব্যাগ থেকে লাল রঙের পার্মানেন্ট মার্কার বের করতে করতে বলল, ক্ষতিপূরণ দিবেন না সত্যি? আরিশ অন্যদিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, হুম। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার বাইকের চাবি। বলে সারা আরিশের দিকে বাইকের চাবি এগিয়ে দিল। নিজের জয় আর সামনের মানুষটার পরাজয় দেখে খুশিতে বুক ফুলিয়ে আরিশ বিশ্ব জয়ের এক হাসি দিল। সারার কাছ থেকে চাবিটা নিয়ে বলল, বলেছিলাম যে আপনার সামনে আর কোনো পথ খোলা নেই, সে তো শেষমেশ চাবিটা দিতেই হলো। শুধু শুধু কথাবার্তা বলে দুজনের সময় নষ্ট হলো। বলে সে বাইকের ভেতর চাবিটা ঢুকাতে লাগলো। মার্কারের হেডটা খুলে সারা আস্তে আস্তে বলল, আমার ক্ষতি করে ক্ষতিপূরণ না দিয়ে চলে যাবেন? এটা কি করে হতে দেই আমি? বলে সে তাড়াতাড়ি আরিশের শার্টের হাতায় মার্কার দিয়ে জোরে জোরে ইচ্ছে মতো কয়েকটা দাগ দিয়ে দিল। এরপর ছোট ছোট পায়ে দ্রুত সে স্থান ত্যাগ করলো। সবকিছু এত তাড়াতাড়ি আরিশের চোখের পলকে হয়ে গেল যে সে তা ঠিকঠাক ধরতেও পারল না। তার কাছে মনে হলো এটা কয়েক ন্যানো সেকেন্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। তার বাইক স্টার্ট দিতে দেরি হলো, কিন্তু সারার কাজটা করতে দেরি হলো না। আরিশ এখনো বাইকে থম মেরে বসে আছে, মাথা যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে। কয়েক সেকেন্ড একদম নিশ্চুপ থেকে আরিশ বাইকের গিয়ার জোরে চাপ দিয়ে বাইক স্টার্ট করলো। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সারার উদ্দেশ্যে বেশ কয়েকটা বকা দিয়ে সে অফিসের রোডে চলে আসলো।
এখন সে বাসায় গিয়ে শার্ট চেঞ্জ করবে, তারপর আবার অফিস আসবে, সে সময়টুকু তো তার হাতে নেই। তাই নিরুপায় হয়ে সে অফিসে চলে আসলো। সারা, তুই কোথা থেকে এত সাহস পেলি রে? সব সুপ্ত অবস্থায় ছিল, আজকে বের হলো। আর মানুষজন ওখানে তেমন ছিল না তো, তাই আমার খুব একটা ভয় লাগেনি। আর রাগের মাথায় ভয় সব পালিয়ে যায়। কি জানি বাপু, আমার ভয় পাওয়ার সিচুয়েশনে কখনো রাগ আসেনি, তাই জানি না। আসলে জানিস, এখন তাড়াতাড়ি ক্যাম্পাসে পৌঁছে অ্যাফ্রনটা যতটুকু পারি পরিষ্কার করব। আমারও মনে হয় না দাগ পুরোপুরি উঠবে। দেখা যাক। মাত্র অফিস থেকে বের হলো আরিশ। নীরার কল পেয়ে নীরা কল করে তাকে আর্জেন্টলি বের হতে বলেছে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে এসে পৌঁছলো আরিশ। সেখানে দাঁড়িয়ে নীরাকে কল দিল সে। কোথায় তুমি নীরা? এই তো আর 2 মিনিট। আচ্ছা। 2 মিনিটের জায়গায় 10 মিনিট সময় নিয়ে নীরা শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালো। নীরাকে কার থেকে নামতে দেখে আরিশ এগিয়ে গেল। নীরা কার থেকে বের হয়ে আরিশের হাত ধরে শপিং কমপ্লেক্সের ভেতরে ঢুকলো। বেশ কিছুক্ষণ পর আরিশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, এত আর্জেন্টলি আসতে বললে কেন? নীরা মুচকি হেসে বলল, একটা কাজে। ঠিক আছে। ততক্ষণে নীরা আর আরিশ একটা শপের সামনে এসে পৌঁছালো। নীরা আরিশকে এক প্রকার টেনে শপটার ভেতর নিয়ে গেল। সেখানে ডামির গায়ে পরানো একটা লাল কালো রঙের শাড়ির দিকে ইশারা করে নীরা বলল, এই শাড়িটা কিনে দেওয়ার কাজে। নীরার কথা শুনে আরিশ এক নজর শাড়িটা দেখে নিল। শাড়িটা দেখে বেশ দামি মনে হচ্ছে। আরিশ একটা শুকনো ঢোক গিলে নীরাকে জিজ্ঞেস করলো, শাড়িটার প্রাইস কত? নীরা হাসি মুখে জবাব দিল, এই তো প্রায় 7,000। শাড়ির দাম শুনে আরিশের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়কর এক উপাদান লাগছে তার কাছে এই শাড়িটা। সে আন্দাজ করেছিল শাড়িটা অনেক দামি হবে, কিন্তু এত দামি হবে সে ভাবেওনি। চেহারাটা তার ক্রমশ উদ্বিগ্নতায় ভরে গেল। আরিশের এই উদ্বিগ্ন ভাবটা নীরার দৃষ্টিপাত হলো না। সে তখনও হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরিশকে সে বলল, কিনে দাও এটা আমাকে। আগামী সপ্তাহে আমার এক কাজিনের বিয়ে, সেখানে এটা পরবো। এটা পরলে যে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু আমিই হব, এটা ভাবতেই কি যে খুশি লাগছে বলে বোঝাতেই পারবো না। নীরার এমন ডিমান্ড দেখে আরিশের ভেতর এক ধরনের হাহাকার দেখা দিল। এমনিতে তার চাকরির সমস্যা চলছে, টাকার খুব অভাব না থাকলেও অল্প স্বল্প অভাব চলছে। এর মাঝে এত টাকা দিয়ে শাড়ি কেনা নিতান্তই বোকামির কাজ হবে। আর প্রতিদিন নীরাকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য খরচ লেগেই থাকে। এর মাঝে এত টাকা দিয়ে শাড়ি কিনলে মাসটা চলতে যে তার খুব অসুবিধা হবে তা জানা আছে আরিশের। কেবলমাত্র মাসের শুরু, তার আগে এত খরচ বোকারা করে বলেই জানা আছে তার। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর আরিশ নীরার হাত ধরে টেনে নিয়ে সব থেকে বেরিয়ে আসলো। আরিশের এমন হুটহাট কাজে নীরা বেশ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কি হলো, বেরিয়ে এলে কেন? আরিশ অসহায় কণ্ঠে বলল, আমার পক্ষে এই শাড়িটা কিনে দেওয়া সম্ভব না। আরিশের কথা শোনা মাত্রই নীরা রাগে ফেটে পড়ল। সে রাগান্বিত স্বরে বলল, কিসের বয়ফ্রেন্ড তুমি যে গার্লফ্রেন্ডের সামান্য একটা শাড়ি কিনে নিতে পারো না? নীরা, এটা মোটেও সামান্য না। 8,000 টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনে দেওয়া আমার পক্ষে একটুও সম্ভব না। নীরা এবার গলার আওয়াজ বাড়িয়ে বলতে লাগলো, তুমি জানো আমি কত আশা করে নিয়েছিলাম এই শাড়িটা কিনবো বলে, আর ফ্রেন্ডদেরকেও বলা হয়ে গিয়েছে এই ব্যাপারে। তুমি তোমার বাবাকে বলো। পাগল তুমি? আমার বাবাকে বলবে যে বয়ফ্রেন্ডের কাছ থেকে কিনে নিতে। আমার পক্ষে সত্যিই সম্ভব না। কি সম্ভব তোমার পক্ষে? আমাকে একটু দামি আর হাই ক্লাসের কিছু কখনো গিফট করনি, আবার আমি চাইলেও তুমি দাওনি। এমন রিলেশনে কতদিন টেকা যায় বলো? আরিশ স্বাভাবিকভাবেই বলল, মানুষকে কিছু কিনে দেওয়ার জন্য রিলেশন করে, আর তোমাকে দেই না কারণ একে তো আমার হাতের অবস্থা রিসেন্টলি তেমন ভালো না, আর এসব আমার বউয়ের জন্য আমি হাসি মুখে কিনে দিতে রাজি আছি, তবে গার্লফ্রেন্ডের জন্য না। নীরা অবাক হয়ে বলল, তো তুমি কি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো না কেন? অবশ্যই করব। বিয়ের পর তুমি আমার বউ হবে, তখন তোমার সব ইচ্ছা পূরণ করব, তবে এখন না। তো বিয়ের আগে কি আমি কোনো ইচ্ছে পোষণ করব না? অবশ্যই করবে, তবে সেগুলো তোমার বাবা পূরণ করবে, আমি না। নীরা এবার রেগে চলে যেতে বলল, তোমার মতো ছেলের সাথে রিলেশন করাটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার। নীরার কথা শুনে আরিশ সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। একদিকে সে যেমন নীরার শখকে পূরণ না করার জন্য কষ্ট পাচ্ছে, তেমন আরেকদিকে নীরার কথাবার্তা ব্যবহার তাকে না বোঝার ক্ষমতা দেখে অবাক হচ্ছে। হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন বিদ্যুৎ গতিতে খেলে গেল। আচ্ছা, আমাকে ভুল মানুষকে এতদিন ভালোবেসেছে?
অফিসের ডেস্কে মাথা নিচু করে বসে আছে আরিশ। সকাল থেকে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তার। একদিকে যেমন মাথা ব্যথা, অন্যদিকে তেমনই জমানো কাজের প্রেশার। সব দিক দিয়ে চোখে সর্ষে ফুল দেখছে সে। আরিশের বসের পিএ আরিশের ডেস্কের কাছে এসে বলল। পিএর কথা শোনার পর থেকে আরিশের বুকটা দুরু দুরু করে কাঁপতে থাকে। মনটা তার ভালো কোনো সংকেত দিচ্ছে না স্যারের এমন ডেকে পাঠানোকে। সে জোরে একটা শ্বাস নিয়ে তার স্যারের কেবিনে গেল। মে কাম ইন স্যার? কাগজে থেকে মুখ উঠিয়ে আহসান সাহেব আরিশের দিকে তাকিয়ে বললেন, কাম ইন। আহসান স্যারের ইশারায় আরিশ কেবিনের ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে আহসান সাহেব বললেন, দাঁড়িয়েছেন কেন মিস্টার আদনান? বসুন। আরিশ জোরপূর্বক হেসে চেয়ারটা টেনে বসে পড়ল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, স্যার আমাকে ডেকে পাঠিয়েছিলেন যে? আরিশের কথা শুনে আহসান সাহেব হাতে থাকা ফাইলটা বন্ধ করে দিলেন। কিছুটা গম্ভীর হয়ে বললেন, মিস্টার আদনান, আপনার কি কোনো সমস্যা চলছে? আহসান সাহেবের কথাটা ঠিক ধরতে পারল না আরিশ। সে জিজ্ঞাসু দৃষ্টির কণ্ঠে সামান্য কৌতূহলতা বজায় রেখে বললেন, ঠিক বুঝতে পারলাম না স্যার। আহসান সাহেব হাতের কাছে থাকা পেপার ওয়েটটা নাড়াতে নাড়াতে বললেন, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আরিশ কিছুটা ভয় নিয়ে বলল, জি স্যার, প্রশ্ন করুন। আহসান সাহেব তীক্ষ্ণ নজরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি জবটা কারো সুপারিশে পেয়েছিলেন? আরিশ বিস্ময় নিয়ে বলল, জি না স্যার, আমি জবটা সম্পূর্ণ নিজের যোগ্যতায় পেয়েছি। তাহলে নিজের যোগ্যতায় কাজ পেয়ে থাকলে এত অবহেলা কেন কাজের প্রতি? আমার ধারণা ছিল যারা সুপারিশের মাধ্যমে জব পেয়ে থাকে তারা এমন অবহেলা করে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল আপনাকে দেখে। আরিশ কিছু না বলে মাথা নিচু করে রইল। দোষটা তারই। সে পারফেক্ট হতে চেয়েও পারেনি। একসাথে সব দিক সে সামাল দিতে পারেনি। পরিবারের প্রতি দায়িত্ব, প্রেমিকার প্রতি দায়িত্ব, অফিসের প্রতি দায়িত্ব, সবকিছু সে সামাল দিতে পারেনি। নিজের ব্যর্থতা আর অবহেলার জন্য এমন প্রতিকূল অবস্থায় তার চাকরির টাইনা খোয়াতে হয়। এসব ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। সে একটা শুকনো ঢোক গিলে আহসান সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার আমি এরপর থেকে আমার কাজের প্রতি পুরোপুরিভাবে নজর দিব, আপনাকে কোনো দোষ ধরার সুযোগ দিব না। আহসান সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, সেটাই আশা করছি। ভেবেছিলাম আপনাকে প্রমোশন দিব, কিন্তু আপনি। বলে আহসান সাহেব হতাশ দৃষ্টিতে আরিশের দিকে তাকালেন। প্রমোশন শব্দটা শুনে আরিশ যতটা না খুশি হয়েছিল তার চেয়ে বেশি সে কষ্ট পেল যখন তার স্যার বলল যে তিনি প্রমোশন দেওয়ার কথাটা ভেবেছিলেন। আচ্ছা, তাহলে কি এখন সে আর প্রমোশন পাবে না? সব স্বপ্ন কি ভেঙে যাবে তার? আরিশ ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার আরেকটা সুযোগ কি দেওয়া যায় না? আহসান কিছুক্ষণ চুপ থেকে বললেন, অবশ্যই, তবে আপনাকে পুরো মন দিয়ে কাজ করতে হবে। আরিশ বিস্তৃত একটা হাসি দিয়ে বলল, অবশ্যই স্যার। আহসান সাহেব মৃদু হেসে বললেন, ঠিক আছে মিস্টার আদনান, আপনি এখন যেতে পারেন। আরিশ আর কিছু না বলে তার ডেস্কে এসে বসে। মাথায় হাজারে চিন্তার পাহাড় গড়ে উঠেছে। দুশ্চিন্তা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। তবুও সে ধৈর্য ধরার চেষ্টা করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে কাজে মনোযোগ বসানোর চেষ্টা করল। মায়ের বকা শুনে রেগে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল সারা। মনে মনে আরিশের 14 গোষ্ঠী উদ্ধার করছে সে। আর করবেই নাই বা কেন? আরিশের এক কাজের জন্য কতই না বকা শুনল সে মায়ের কাছে। একদম বিনাশ দোষে সাজা যাকে বলে। সারা দাঁতে দাঁত চেপে রেগে রেগে বলল, ওই বেটা বজ্জাতের জন্য আজকের দিনটাই আমার খারাপ গেল। খাটাসটার জন্য রাস্তায় ঝগড়া করলাম, ক্যাম্পাসে ক্লাসমেটদের চোখের কেন্দ্রবিন্দু হলাম অ্যাফ্রনের জন্য। আবার বাসায় এসে আম্মুর কাছে বকা শুনলাম অ্যাফ্রনের জন্য। উফ, মন তো চাচ্ছে একেবারে ওই কাদার মধ্যে ওই খাটাসটাকে গড়াগড়ি খাওয়াই। ফালতু বজ্জাত। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সারা মোবাইল নিয়ে চেয়ারে বসে পড়ল। ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ তার চোখ আটকে যায় একটা নিউজ দেখে। সেটাতে হেডলাইন লেখা এমন, নিজ বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো এক তরুণীকে। খবরটা দেখে মুহূর্তেই সারার হাত পা পুরো ঠান্ডা হওয়ার উপক্রম হয়ে এলো। না চাইতেও খবরটা দেখে তার হাত পা কাঁপতে লাগলো। ফোনটা তাড়াতাড়ি করে হাতের থেকে বিছানায় ফেলে দিল সে। ঠোঁট জোড়া অনবরত কাঁপছে তার। এসব খবর থেকে বরাবরই সে পালিয়ে এসেছে। আজকে হুট করে যে এমন নিউজ তার সামনে পড়ে যাবে সে ভাবতেও পারেনি। মনের মধ্যে এক অজানা ভয় গ্রাস করে ফেলেছে তাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে সারার। তাই তাড়াতাড়ি পড়ার টেবিলের উপরে রাখার পানির বোতল থেকে ঢকঢক করে পানি পান করলো সে। এরপরও তার অস্থিরতাটুকু কাটল না। তাই আর উপায় না পেয়ে সে দ্রুত আপাদ মস্তক লেপ টেনে নিয়ে শুয়ে পড়ল। পুরো শরীর তার এখনো কাঁপছে। কাঁপুনি বন্ধ হওয়ার জন্য
সারা নিজের পুরো শরীর শক্ত করে রাখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর সে নিজ চেষ্টায় সফল হলো। অবশেষেই তার কাঁপুনি বন্ধ হয়ে এলো, কিন্তু পুরো শরীরে হুট করে কেমন যেন দুর্বল বোধ হতে লাগলো তার কাছে। তাই সে চোখ জোড়া বন্ধ করে দুর্বলতা বোধটা কাটিয়ে উঠতে চাইল। চোখ বন্ধ করেও সারা নিস্তার পেল না। বন্ধ চোখের সামনে বারবার সে নিউজটা ভাসতে লাগলো, আর কানের কাছে বাজতে লাগলো সেই আর্ত চিৎকার। ভয়ঙ্কর ঠেকলো তার কাছে সেই চিৎকারটা, প্রচন্ড ভয়ঙ্কর। 2 দিন পর রেস্টুরেন্টে বসে বাস্তবভঙ্গিতে কফির মগে চুমুক দিচ্ছে আরিশ। নীরার জন্য প্রায় 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে 1 মগ কফি অর্ডার দিল সে। কফি শেষ হওয়ার প্রায় 15 মিনিট পর নীরা রেস্টুরেন্টে আসলো। নীরাকে দেখে একদিকে যেমন আরিশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, তেমনি আরেকদিকে সে বেশ বিরক্তও হলো। নীরা চেয়ার টেনে আরিশের সামনে বসতে বসতে মুখে একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। আরিশ সেটা দেখেও না দেখার ভান করে বলল, কি অর্ডার দিব বলো। নীরা মৃদু হেসে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা, আর সরি ফর লেট। আরিশ অভিব্যক্তিহীন চেহারায় বলল। ইটস ওকে। নীরা বুঝলো আরিশ বেশ বিরক্ত হয়ে আছে, তাই সে এখন কথা না বলে চুপচাপ বসে রইল। আরিশ খাবার অর্ডার করার বেশ কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। খাবারের মাঝেই নীরা তার কথার দ্বারা আরিশের বিরক্তি, রাগ সব দূর করে দিল। এতে করে দুজনে পুরো খাবার সময়টুকু বেশ এনজয় করলো। আরিশ আর নীরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে 2টো কোক নিল। একটা আরিশ নিজের কাছে রাখলো, অপরটা নীরাকে দিল। নীরাকে কোকের বোতল দিয়ে সে বলল, তুমি আমার বাইকের কাছে যাও, আমি কোকে টাকা দিয়ে আসি। নীরা আরিশের কথা শুনে কোকের বোতলটা নিয়ে কোক খেতে খেতে বাইরে বের হতে গেল, কিন্তু গেটের কাছে এসেই সে ধাক্কা খেল সারার সাথে। সারা আর অর্থি মাত্রই রেস্টুরেন্টে ঢুকেছে। সারার সাথে নীরার ধাক্কা লাগার ফলে নীরার হাতের কোকের বোতল থেকে পুরো কোক পড়ে গেল সারা আর নীরার পরনের জামা কাপড়ে। এমন আচমকা হয়ে যাওয়া দুর্ঘটনায় নীরা আর সারা দুজনে প্রচন্ড বিরক্ত হলো। তবে নীরা শুধু যে বিরক্ত হলো তা না, রাগও হলো। ভুলটা অবশ্য তারই ছিল, সে বাইরের দিকে তাকিয়ে হাঁটছিল। কোক পড়ার পর সারা একবার বিরক্তি নিয়ে অস্ফুট স্বরে নীরাকে উদ্দেশ্য করে বলল, জঙ্গিকানা মহিলা। সারার এই সম্বোধনটা অবশ্য নীরার কান পর্যন্ত পৌঁছয়নি, আর পৌঁছবেই বা কিভাবে? সে তো এখন মনে মনে ভাবছে কি কি বলে তার সামনের মেয়েটাকে ধুয়ে দেওয়া যায়। নীরার চুপচাপ ভাব দেখে সারা মুখ তুলে একবার নীরার দিকে তাকালো, তো একবার অর্থির দিকে তাকালো। সারার চাহনিটা অবশ্য অর্থি বুঝতে পারলো ঠিকই, তাই সে সারাকে ইশারা করে বলল সামনের মেয়েটাকে সরি বলে দিতে। অর্থির ইশারা পেয়ে সারা বিরক্তি নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলল। দোষটা তার নয়, তবুও এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য তাকে সরি বলতেই হবে। তাই সে বিরক্তি নিয়ে নীরার দিকে চেয়ে বলল, সরি আপু, ভুলে হয়তো ধাক্কা লেগেছে। নীরার মুখ থেকে ইটস ওকে শোনার অপেক্ষা করলো স্যার, কিন্তু কয়েক সেকেন্ড পরও যখন কিছু শুনতে পেল না সে, তখন আর কিছু না বলে সে অর্থির হাত ধরে নীরার পাশ কাটিয়ে চলে যেতে নিল। কিন্তু নীরা নিজ জায়গায় দাঁড়িয়ে থেকে হাত বাড়িয়ে সারার হাতটা ধরে টান দিয়ে নিজের সামনে এনে দাঁড় করালো। নীরার এমন কাজে সারা ভুগুজকে নীরার দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম? নীরা গলার আওয়াজ উঁচু করে বলল, ইয়েস, ভেরি বিগ প্রবলেম। আমাকে কোন সাহসে ধাক্কা দিলে তুমি? একে তো সারা ধাক্কা দেয়নি, তার উপর আবার নীরা তার উপর দোষ লাগাচ্ছে। এটা সারা সহ্য করতে পারল না, তাই নিজের অপর হাত দিয়ে শক্ত করে নীরার হাত ধরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভুলটা আপনার ছিল মিস। নীরা বেশ পথ মেজাজ একটা মেয়ে, আর সে কোনো ক্রমেই নিজের ভুল স্বীকার করে না কোনোদিনও। কারণ ছোটবেলা থেকে তার মাথায় এটাই কাজ করে এসেছে যে তার দ্বারা কোনো ভুল হতেই পারে না, যা ভুল হবে সামনের মানুষটা দ্বারা হবে। সারার দোষারোপ শুনে নীরা রেগে বলল, নিজের ভুল আমার উপরে চাপিয়ে দেওয়ার সাহস পেলে কোথায় তুমি? হ্যাঁ, তুমি জানো আমি কে? সারা কোনো জোকস শোনার মতন হেসে বলল, আপনি কি কোনো মন্ত্রীর মেয়ে বা ডোনাল্ড ট্রাম্পের মেয়ে? না তো, তাহলে এত দেমাক দেখাচ্ছেন কেন? সারার পাশ থেকে অর্থি ফিসফিসিয়ে বলল, দোস্ত বাদ দেন এসব, মেয়েটা বেশ ডেঞ্জারাস মনে হচ্ছে, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি? সারা অর্থির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হোক ডেঞ্জারাস, তাতে আমার কি? নিজে দোষ করে আমার উপর দোষ চাপাবে আর আমি মেনে নেব? আবার নিজের দোষ স্বীকার না করে বড় বড় কথা বলছে। সারার সব কথা শুনে নীরার তেলে বেগুনে জ্বলে উঠল। সে রেগে বলল, এই মেয়ে, ছোট মুখে বড় বড় কথা মানায় না। সো চুপচাপ নিজের দোষ স্বীকার করো, আর আমার ড্রেস নিজের হাত দিয়ে পরিষ্কার করে দাও।
সারা অট্ট হাসিতে ফেটে পড়ল। সে হাসতে হাসতে বলল, ওরে সোনা চান্দু, পিতলা ঘুঘু রে, আমার হাত দিয়ে তোমার ড্রেস পরিষ্কার করব? ভাবলেও বা কি করে? ড্রেস আপ দেখে তো ইচ্ছে করছে রাস্তায় আরো ময়লা এনে ভরিয়ে দেই। ওদিকটায় ঝগড়া ফাসাদ শুনে আরিশ তাড়াতাড়ি কাউন্টার থেকে চলে এলো। গেটের কাছে আসতে সে দেখলো নীরা আর বোরকা পরা মুখ ঢাকা দুটো মেয়ে সামনাসামনি দাঁড়িয়ে আছে। আরিশ তা দেখে তাড়াতাড়ি নীরার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে নীরা? এইখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? নীরা আরিশের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, দেখো আরিশ, এই মেয়েটা আমার গায়ে কোক ঢেলে দিয়েছে, আবার সরিও বলছে না। সারা এতক্ষণ আরিশ আর নীরাকে পর্যবেক্ষণ করছিল। এই দুজনের কথাবার্তা শুনে সে জানতে পারলো সামনের মেয়েটার নাম নীরা আর ছেলেটার নাম আরিশ। এই ছেলেটার সাথে যে তার সেদিন কথা কাটাকাটি হলো তা বেশ ভালো করে মনে এসে গেল তার। সে বিড়বিড় করে বলতে লাগলো, ও, তো এই ছেলের নাম আরিশ? নীরার কথা শুনে আরিশ সারার দিকে তাকালো। বোরকা আর নিকাব পরা বলে আরিশ ঠিক চিন উঠতে পারল না সারাকে, তাই সে স্বাভাবিক স্বরে বলল, দেখুন ম্যাডাম, ভুল আপনার দ্বারা হয়েছে, সো সরি বলে বিষয়টাকে এখানে দফা রফা করুন। সারা রেগে বলল, যেমন বয়ফ্রেন্ড তেমন গার্লফ্রেন্ড, দোষ করবে নিজে অথচ স্বীকার করবে না। মিস্টার আরিশ, ভুলটা আপনার এই ন্যাকা মার্কা গার্লফ্রেন্ডের জন্য হয়েছে। তারপরও আমি সরি বলছি, কিন্তু ম্যাডাম আগ বাড়িয়ে ঝগড়া করতে এলো, এতে আমার দোষ নেই। সারার কণ্ঠস্বর চিনতে আরিশের সময় বেশি লাগলো না। সে জিজ্ঞাসু স্বরে সারাকে বলল, আপনি ওই মেয়েটা না? জি হ্যাঁ, আমি ওই মেয়েটা। সারার আরিশের কথা শুনে নীরা অবাক হয়ে পড়ল। তোমরা দুজন একে অপরকে চিনো? আরিশ বিরক্তি নিয়ে বলল, চিনি, তোমাকে পরেই ব্যাপার বলবো। আর প্লিজ একে অপরকে সরি বলে বিষয়টা মিটমাট করো, মানুষজন দেখছে আমাদের। নীরা আরিশের কথার তোয়াক্কা না করে বলল, দেখলে দেখুক, আমি থার্ড ক্লাস মেয়েটাকে সরি বলবো না মানে বলবো না, ওকেই সরি বলতে হবে। নীরার মুখে থার্ড ক্লাস শব্দটা শুনে সারা বেশ রেগে বলল, কোথাকার কোন হাই ক্লাসের মেয়ে তুমি? হ্যাঁ, টাইট ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কোনো ফকিরের ঘরের মেয়ে তুমি, যার কাপড়ের বড্ড অভাব পড়েছে। তুমি বলে কিছু টাকা দিতে পারি ড্রেস কেনার জন্য, আর বোরকা পরা দেখে যে তুমি থার্ড ক্লাস বলছো, এটাকে আসলে থার্ড ক্লাস বলে না, বলে পর্দা করা। সারার কথা শুনে নীরা প্রচন্ড জ্বলতে লাগলো আর আরিশ সেখানে ঠাঁই দাঁড়িয়ে রইল। সারাকে কিছু বলার মুখ নেই তার কাছে। নীরা এবার কিছু বলার আগে সারা উর্থির হাত ধরে রেস্টুরেন্টের ভেতর যেতে যেতে বলল। নীরা সারার কথা শুনে পুরোই শখ হয়ে গেল। তার তো ভেতরে জ্বলে যাচ্ছে, এটা চিন্তা করে যে সে সারাকে কোনো জবাব দিতে পারলো না। আর আরিশ অজান্তে খুশি হচ্ছে সারার কথাগুলো শুনে। সে এটা ভেবে অবাক হচ্ছে যে সে সারার কথাই খুশি কেন হলো। নিজের গার্লফ্রেন্ডের জন্য তো তার কষ্ট বা রাগ করা উচিত, তাহলে সে খুশি কেন হলো? বাসায় এসে বিরক্তি নিয়ে কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলল সারা। মেজাজটাই বিগড়ে গিয়েছে তার। এজন্য অবশ্য দোষ সবটা সে আরিশকে দিচ্ছে। তার মতে আরিশ নামক ব্যক্তিটার সাথে যেদিনে দেখা হবে সেদিনে না চাইতেও তাকে ঝগড়া করতেই হবে। এই নিয়ে 2 দিন সে বাইরে ঝগড়া করেছে। এজন্য নিজেকে বড্ড খারাপ মেয়ে মনে হতে লাগলো নিজের কাছে। কিন্তু পরিস্থিতিও এমন ছিল যে মুখ না চালিয়ে আর উপায়ও ছিল না। সারা ফ্রেশ হয়ে এসে আসরের নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ল। সেই না চোখে একটু ঘুম ঘুম ভাব এলো, অমনি তার আম্মু অন্য রুম থেকে এসে পড়ল। এই জন্য বলি মেয়ের কোনো সারা শব্দ নেই কেন? মায়ের কথা শুনেও সারা কিচ্ছু বলল না। চোখ দুটো তার তখনও বন্ধ রয়েছে। সে চোখ দুটো না খুলে ঘুমটাকে আরো গভীর করার চেষ্টা করছে। এই কাঁচা কাঁচা ঘুমটাকে আরো গভীর করার মাঝেও ব্যাপক আনন্দ রয়েছে। সারার মতে ঘুম নামক এই মহা আনন্দকে মা জাতি একটু সহ্য করতে পারে না। রাতে ছাড়া একটু ঘুম দেখলেই বকা শুরু। বকা নামক এই রেলগাড়িটা থামতেই চায় না। সারার কোনো হেলদোল না দেখে সারার মা রফিজা বেগম এগিয়ে এলেন বিছানার দিকে। তিনি আস্তে করে এগিয়ে গিয়ে এক টানে সারার গা থেকে লেপটা সরিয়ে নিলেন। আর সাথে সাথে সারা চোখ তুলেই তাকালো তার মায়ের দিকে। পুরোপুরি চোখ খুলেনি সে, এই ভয়ে যে পুরোপুরিভাবে চোখ খুললে তার ঘুম সম্পূর্ণ ভেঙে যাবে। সারার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে ঘুম ঘুম কণ্ঠে বলল, আম্মু প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও, কেবলই তো ঘুমটা আসলো। রাফেজা বেগম লেপ সরিয়ে রেখে অন্য রুমে যেতে যেতে বলল, আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, ঘুমানোর আর টাইম পাস নেই, এখন উঠ বলছি। মায়ের কথার কোনো তোয়াক্কা না করে সারা লেপটা আবার গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ঘুমটা এসে গিয়েছিল আবারও, কিন্তু রাফেজা বেগম আবারও এসে লেপটা সরিয়ে রাখলেন।
এবার আর লেপটা সারার কাছে না রেখে অন্য রুমে নিয়ে গেল। মায়ের এহেন কাজে প্রচণ্ড বিরক্ত সারা, কিন্তু এখন কিছুই করার নেই, তাই অগত্যা শোয়া থেকে উঠে বসে ঝিমুতে লাগলো সে। সোফায় বসে বসে টিভির রিমোট চাপছে আরিশ। খুবই অলস ভঙ্গিতে। তাকে দেখে মনে হবে হয়তো পৃথিবীতে তার মতো অলস আর আরামপ্রিয় ব্যক্তি তৃতীয়টি নেই। চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ একটা মুভির চ্যানেল এসে আরিশ আটকে গেল। কোনো এক হিন্দি মুভির সিন, নায়ক নায়িকার তুমুল ঝগড়া করছে। কারণটা তার অজানা, কারণ সে তো মুভিটা দেখেইনি। মুভির নায়ক নায়িকার এমন ঝগড়া দেখে আরিশের সেদিনকার কথাগুলো মনে এসে গেল, যেদিন সে আর সারা ঝগড়া করেছিল। ওই মুভির মতো তুমুল ঝগড়া না হলো মোটামুটি ঝগড়া যে তারা দুজন করেছে, এটা আর সে অস্বীকার করল না। সারা নামক মেয়েটার নাম তার কাছে অজানা। সে জানে না দুদিন দেখা হওয়া ওই মেয়েটার নাম সারা। সে শুধু জানে বোরকা নিকাব আর অ্যাপ্রন পরিহিতা একটা মেয়ের সাথে তার দুদিন আগে দেখা হয়েছিল। আরিশের নানা চিন্তার মাঝে ছেদ ঘটালো নীরার কল। নীরার কল পেয়ে সে দ্রুত কলটা রিসিভ করলো। কোথায় কি ভাবনা, সব দৌড়ে পালিয়ে গেল। নীরার কল রিসিভ করে আরিশ বলল, হঠাৎ এই সময় ফোন দিল যে? কেন এখন ফোন দেওয়া নিষেধ বুঝি? আরিশ মৃদু হেসে বলল, আরে না, তেমন কিছু না। প্রতিদিন রুটিন মাফিক রাতে কল দাও তো, তাই। ও আচ্ছা, আমি যে কারণে ফোন দিয়েছিলাম। রেস্টুরেন্টের মেয়েটা কে কি করে চেনো তুমি? ওই একদিন রাস্তায় কথা কাটাকাটি হয়েছিল, ব্যাস। নীরা সন্দেহের সুরে বলল, ব্যাস এতটুকু ব্যাপার? আরিশ আশ্বস্ত দিয়ে বলল, এতটুকুই ব্যাপার। কি বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল? এত লম্বা ঘটনা বলার মুড আর ইচ্ছা দুটোর একটাও হলো না আরিশের, তাই সে বিরক্তিসূচক একটা আওয়াজ বের করলো। আহা নীরা, এসব বাদ দাও তো, শুধু শুধু এসব বিষয় নিয়ে পড়ে আছে কেন? আচ্ছা আচ্ছা, বাদ দিলাম। এই শোনো, আমাকে আব্বু ডাকছে, আমি পরেই কল দিব, ওকে? ওকে। বলে আরিশ কল কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো আবারও টিভির স্ক্রিনে নিবদ্ধ করলো। শুক্রবারের সকালের সারার আরামের ঘুমটা ভাঙলো অর্থির ফোন কলে। ঘুম ঘুম চোখে সারা কল রিসিভ করে কানের কাছে নিয়ে চোখ জোড়া আবারও বন্ধ করলো। তবে সে বেশি সময় চোখ বন্ধ করে রাখতে পারল না, কারণ ওপাশ থেকে অর্থের কান্না মিশ্রিত কণ্ঠ সারার কানে এসে বাড়ি খেলো। সে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ভয়ার্ত কণ্ঠে অর্থিকে জিজ্ঞাসা করলো, কি হলো অর্থি, এমন করে কান্না করছিস কেন? ওপাশ থেকে অর্থি কান্নারত অবস্থায় বলল, সারা, আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। অর্থির কথা শুনে সারা কয়েক সেকেন্ডের জন্য একদম তবদা খেয়ে বসে রইল। অন্য সময় হলে সে খুশিতে লাফিয়ে উঠত, কিন্তু অর্থির এমন কান্না শুনে সারার পক্ষে খুশি হওয়া একদমই সম্ভব নয়। সে দ্রুততার সাথে বলল, আই অর্থি, তুই কান্না বন্ধ কর প্লিজ, আমি এখনই আসছি, তুই কান্না করিস না আর। বলেই সারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে কল কেটে বিছানা ছেড়ে উঠে গেল। তাড়াহুড়ো করে ব্রাশ করে কোনো খাবার না খেয়ে সে রেডি হতে লাগলো। সারার এমন হুড়োহুড়ি কাজ দেখে তার মা বাবা আর ছোট বোন সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। সারার বাবা জিজ্ঞাসা করলো, সোজা ঘুম থেকে উঠে কোথায় ছুটছো শুনি? সারা নিকাব বাঁধতে বাঁধতে বলল, অর্থিদের বাসা যাচ্ছি আব্বু। ওদের বাসায় কেন, তাও আবার এত তাড়াহুড়ো করে? অর্থের বিয়ে ঠিক করে ফেলেছে ওর ফ্যামিলি, বেচারি অনেক কান্না করছে, সো আমাকে সেখানে যেতে হবে। সারার মা রাফিজা বেগম ভ্রু কুচকে তাকিয়ে বললেন, তোকে ওখানে যেতে হবে কেন? বিয়েই তো ঠিক হয়েছে, আর বিয়ে ঠিক হলে সব মেয়ে এমন কান্না করে, এটা স্বাভাবিক। সারা মায়ের কথার কোনো জবাব না দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজা দিয়ে বের হতে হতে বলল, বান্ধবী হিসেবে ওর পাশে এই মুহূর্তে আমার থাকা উচিত, তাই যাচ্ছি। সারার মা এতক্ষণে দরজার কাছে চলে এসেছেন। তিনি জানেন এখন সারাকে কোনো মতে থামানো সম্ভব না, তাই তিনি এই বিষয়ে আর কথা না বলে সারাকে জিজ্ঞেস করল, কিছু খাওয়া দাওয়া করেছিস? বাসা থেকে বের হয়ে লিফটের বাটনে চাপ দিয়ে সারা বলল, এখন কিছু খেতে বসলে সময় লেগে যাবে, তাই না খেয়ে বের হলাম। তাই বলে না খেয়ে কেউ বাহিরে যায়? সারার মা এর কথা শেষ হতে হতেও লিফটটাও চলে এলো। লিফট চলে আসার সাথে সাথে সারা লিফটে ঢুকে গেল মায়ের কথার কোনো জবাব না দিয়ে। দুইবার কলিং বেল শোনার পর অর্থির মা দরজা খুলে দেখলো সারা বাইরে দাঁড়িয়ে আছে। সারাকে দেখে তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো,
কি হলো সারা, তুমি আজ এই সময় এখানে যে? সারা তার পরনে নিকাবটা খুলে হাসি মুখে বলল, আন্টি আমি কি ভিতরে আসতে পারি? সারার কথা শুনে অর্থির মা বেশ লজ্জায় পড়ে গেল। সারাকে বাইরে রেখে এভাবে প্রশ্নটা করা উচিত হয়নি তা বেশ বুঝতে পারলেন তিনি। সারার সাথে হাসি বিনিময় করে তিনি দরজার কাছ থেকে সরে বললেন, আসো আসো। অর্থির মায়ের সম্মতি পেয়ে সারা বাসার ভেতরে ঢুকে পড়ল। সে অর্থির মা কলি বেগমকে জিজ্ঞেস করল, আন্টি আপনার সাথে কি অর্থের বিষয়ে কিছু কথা বলতে পারি? সারার কথা শুনে কলি বেগমের বুঝতে সমস্যা হলো না সারা কোন বিষয়ে কথা বলতে চাইছে। তাই তিনি সারাকে নিয়ে ড্রয়িং রুমে যেতে যেতে বললেন, আমি জানি তুমি কি বিষয়ে কথা বলতে চাইছো। সারা কোনরূপ ভনিতা না করে সোফায় বসতে বসতে বলল, আন্টি আমার মনে হয় অর্থের মত ছাড়া ওর বিয়ে ঠিক করা উচিত হয়নি। মেয়ে যদি রাজি না। সারাকে মাঝপথে থামিয়ে দিয়ে কলি বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, বিয়ে ঠিক করে ফেলেছি মানে? কে বললো তোমাকে? সারা সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, কেন? অর্থে তো বলল আপনি আর আঙ্কেল ওর বিয়ে ঠিক করে ফেলেছেন, আর অর্থের কান্না শুনে মনে হলো ও বিয়েতে রাজি না। কলি বেগম এবার মৃদু হেসে বললেন, আরে মা, ওর বিয়ে এখনো ঠিক করিনি। ওকে শুধু বলেছি আজকে ছেলে পক্ষ দেখতে আসবে, আমাদের সব দিক দিয়েই পছন্দ। এখন ছেলে আর ছেলের ফ্যামিলির কাছে যদি অর্থি পছন্দসই হয় তাহলে আজই বিয়ে ঠিক করে ফেলবো আমরা। সারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আমি তো ভাবলাম আপনারা ওর ইচ্ছে ছাড়ে বিয়ে ঠিক করে ফেলেছেন, কিন্তু এখন শুনলাম আরেক বিষয়। সারা মা, তুমি একটু ওর থেকে বুঝিয়ে বলো, বিয়েতে রাজি করাও। ছেলে অনেক ভালো, ভালো জব করে, দেখতেও ভালো, আর এখন তো ওর বিয়ের বয়স। ভালো একটা সম্বন্ধ পেলাম তো সেটা কি হাতছাড়া করা যায় নাকি? তুমিই বলো। সারা মৃদু হেসে বলল, তা ঠিক বলেছেন আন্টি। ছেলে কি করে আন্টি? কলি বেগম বিস্তৃত একটা হাসি দিয়ে বললেন, ছেলে ইঞ্জিনিয়ার মানুষ, আর দেখতেও অনেক সুন্দর। বসো, আমি ছবি দেখাচ্ছি। বলে তিনি উঠে নিজের রুমে গেলেন ফোনটা আনতে। গ্যালারির প্রথম ছবিটাই ছেলের। কলি বেগম হাসি মুখে ছেলের ছবিটা সারার সামনে ধরে বললেন, দেখো তো, সুন্দর না অনেক? সারা বেশ ভালো করে পর্যবেক্ষণ শেষে মুচকি হেসে বলল, ছেলে তো মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, অর্থের সাথে বানাবে বেশ। তা তো অবশ্যই। ছেলের নাম হলো পলাশ। এবার তোমার হাতেই দায়িত্বটা দিয়ে দিলাম যে ওর থেকে রাজি করাও। আজকে পলাশ আর ও সামনাসামনি দেখা করুক। পছন্দ না হলে তো আর কথা আগাচ্ছে না, কিন্তু ছেলের সামনে যাওয়ার জন্য রাজি তো হোক। সোফা থেকে উঠে সারা বলল, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি ওকে রাজি করিয়ে ছাড়বো। কলি বেগম মুচকি হেসে বললেন, সেটা হলেই ভালো। সারার কথা না বাড়িয়ে অর্থির রুমের দিকে এগিয়ে গেল। 3-4 বার দরজায় টোকা দিয়ে সারা নিজের নাম বলার পর অর্থি দরজা খুলল। সারাকে রুমে ঢুকিয়ে আবারও দরজা বন্ধ করে দিল অর্থি। সারা একবার অর্থিকে দেখে নিল, এরপর সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, তুই কি সত্যিই বিয়েতে রাজি না, নাকি নাটক করছিস? অর্থি রেগে বলল, তোর মনে হয় আমি বিয়েতে রাজি? না মানে আমি ভেবেছিলাম খুব করে কাঁদবি, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে তেমন কাঁদিস নি। তোকে ফোন দেওয়ার আগে পরে খেতেছি, তারপরে কাঁদতে পারিনি, মাথা ব্যথা করছিল। ও তাই বল, তো এখন আমাকে এক্সপ্লেন কর যে তুই কি কারণে বিয়েতে রাজি না। ও হ্যাঁ, তুই আমাকে মিথ্যে বললি কেন? তোর তো বিয়ে ঠিক হয়নি, ছেলেরা তোকে দেখে পছন্দ হলে তখন বিয়ে ঠিক করবে। ওই হলো একই কথা, আর আমার এখন বিয়ে করতে একদম ইচ্ছে করছে না, তাই করব না। সারা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ছেলে হ্যান্ডসাম হলেও না? অর্থে এতক্ষণ টেবিলের সব বইগুলো ঠিক করে রাখছিল। সারার কথা শোনার সাথে সাথে সুউৎসুক দৃষ্টিতে সারার দিকে তাকালো, তবে কিছুক্ষণের মাঝে উৎসুকতাকে পাশ কাটিয়ে চোখে মুখে এক রাশ সন্দেহ এনে বলল, ছেলে সত্যি হ্যান্ডসাম? অর্থের প্রশ্ন শুনে সারা ভাব নিয়ে বলল, তা নয় তো কি, আমার চোখ কখনো ভুল দেখে না, ছেলে অনেক হ্যান্ডসাম, তোর সাথে মানাবে ভালো। সারার কথা শুনে অর্থি মনে মনে খুব খুশি হলো, কিন্তু বাইরে সেটা প্রকাশ না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাতে আমার কি, আমি তো বিয়ে করছি না। সারা দুষ্ট হাসি দিয়ে বলল, তাই নাকি ম্যাডাম, বিয়ে করবি না? আবার ছেলে খুব হ্যান্ডসাম শুনো খুশি হসনি তুই? বল, মিথ্যে বলিস না। অর্থি লজ্জা মাখা চেহারায় বলল, তা তো হয়েছি। অর্থের কথা শুনে সারা শব্দ করে হেসে বলল, আমি তো জানতামই, তো তুই এতক্ষণ এত নাটক করলি কেন? আমার মনে হচ্ছিল ছেলে বুঝি দেখতে ভালো হবে না, কারণ এটা অ্যারেঞ্জ ম্যারেজ, আর সচরাচর বিয়েতে ছেলে দেখতে তেমন ভালো হয় না। সেটাও ঠিক, এক্ষেত্রে তোর ভাগ্য ভালো বলতে হয়।
সে যাই হোক, তাহলে আমি আন্টিকে বলে আসি, তুই রাজি? অর্থি মুচকি হেসে বলল, আচ্ছা যা। জুমা নামাজের কিছুক্ষণ পরেই ছেলেরা এসে হাজির হলো অর্থিদের বাসে। কলি বেগম ছেলেপক্ষের জন্য সাজ সরঞ্জামে কোনো কমতি রাখেনি। ছেলেপক্ষের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেষে অর্থির মা অর্থির রুমে এসে সারাকে জিজ্ঞেস করলেন, সারা, অর্থি রেডি তো? ড্রেসিং টেবিলের আয়না দিয়ে সারা আর অর্থে কলি বেগমের দিকে তাকালো। সারা মুচকি হেসে বলল, একদম রেডি আন্টি। অর্থে পার্পল কালারের একটা জামদানি শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপে তাকে অনেক সুন্দর লাগছে। সারা কলি বেগমকে দেখে অর্থের মাথায় ঘোমটা টেনে দিল। এরপর সে কলি বেগমকে জিজ্ঞাসা করলো, এক্ষুনি নিয়ে যাবেন ছেলের সামনে? কলি বেগম মেয়ের কাছে এসে বললেন, কথাবার্তা শেষ করে তো দুপুরে খাবারটাও দিতে হবে। বলেই সারা ওর থেকে বসা থেকে উঠিয়ে মুচকি হেসে বলল, বেস্ট অফ লাক দোস্ত। সারার কথা শুনে অর্থে জোরপূর্বক একটা হাসি দেয়, কারণ এখন প্রচন্ড নার্ভাসনেস কাজ করছে তার মাঝে। এই প্রথম তাকে এভাবে দেখতে এসেছে, তাই ভয় পাওয়াটা স্বাভাবিকই। এ নিয়ে অবশ্য সারা তাকে বেশ মোটিভেশনালমূলক কথাবার্তাও বলেছে, তারপরেও তার মাঝে প্রচুর ভয় কাজ করছে। একটা শুকনো ঢোক গিলে সে তার মায়ের সাথে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। কলি বেগম রুম থেকে বের হওয়ার আগে সারাকে বললেন, সারা, তুমি অর্থির আলমারি থেকে একটা ড্রেস বের করে পরে নাও। বাসায় মেহমান এসেছে এই ড্রেসে, আর কতক্ষণ থাকবে? সারা মুচকি হেসে বলল, ঠিক আছে আন্টি। প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে অর্থি ছেলেপক্ষের সামনে বসেই আছে। কলি বেগম মাত্রই এসে সারাকে বলে গেলেন অর্থি আর পলাশকে কথা বলতে ভেতরে পাঠাবে, সে যেন তাদের দুজনের সাথে থাকে। কারণ কলি বেগমের মোটেও ইচ্ছা হয়নি ছেলে মেয়ে এমন আলাদা করে কথা বলতে দেওয়ার। পলাশের মায়ের অনুরোধেই তিনি রাজি হয়েছেন। সারা ডাইনিংয়ে এসে পায়চারি করছে, মনের মধ্যে অর্থিকে নিয়ে ভয় কাজ করছে তার। এই ভেবেই সে চিন্তায় শেষ হচ্ছে যে অর্থি ভয় পাচ্ছে না তো, সব প্রশ্নের জবাব ঠিকঠাক দিচ্ছে তো। এসব ভাবতে ভাবতেই সারা মুখ তুলে দেখলো অর্থি মুখে চাপা হাসি নিয়ে এগিয়ে আসছে। অর্থিকে দেখেই সারার খুশিতে কিছু বলতে যাবে, তার আগেই সে দেখলো অর্থির পিছু পিছু কলি বেগমের ফোনে দেখানো সেই ছেলেটা অর্থাৎ পলাশ এগিয়ে আসছে। এতক্ষণে সারার সামনে এসে দাঁড়িয়ে পড়লো অর্থি, আর তার পিছে পলাশ। পলাশকে দেখে সারা মৃদু হেসে জিজ্ঞাসা করলো, ভাইয়া ভালো আছেন? পলাশও হাসি বিনিময় করে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ঠিক চিনতে পারলাম না আপনাকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি আর্থির বান্ধবী সারা। ও আচ্ছা। তো চলুন দুজনে রুমে। দুজনের কথার মাঝে এখন আমি বডিগার্ড হয়ে থাকবো। পলাশ সামান্য হেসে বলল, একজন বডিগার্ডে হবে না, আরেকজন বডিগার্ড আসছে। পলাশের কথায় শুনে সারা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে বুঝলাম না। আমার খালাতো ভাই এসেছে, আপনার মতো সেও বডিগার্ড হয়ে থাকবে আমাদের সাথে। বলে পলাশ হেসে দেয়, সাথে অর্থিও হেসে দেয়। তবে অর্থির হাসিটা সামান্য রহস্যময়। সারা জোরপূর্বক হেসে বলল, ও আচ্ছা, তো সে কোথায়? পলাশ পেছনে ফিরে বলল, আসছে হয়তো। পলাশের কথা শেষে সারা ড্রয়িং রুমের দরজার দিকে তাকায়। অর্থি তার পাশে এসে দাঁড়ানোর পরে সে একবারও অর্থির দিকে তাকায়নি। তাকালে হয়তো অর্থির রহস্যময় হাসিটা দেখতে পেত। 2 মিনিট পর দরজার এপাশে সারা যাকে দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ছোটখাটো একটা ঝটকা খেল সে, কারণ সে আরশিকে দেখতে পেল। পলাশের খালাতো ভাই যে আরিশ, এটা সে একটুও সহ্য করতে পারল না। বিরক্তি নিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে সারা বলল, খাটা সারিস। সারার কণ্ঠস্বর পলাশ আর আরিশের কান পর্যন্ত পৌঁছালো না ঠিকই, তবে অর্থির কান পর্যন্ত বরাবর পৌঁছল। আরিশের প্রতি সারার সম্বোধন শুনে অর্থি মিটিমিটি হাসতে লাগলো। সে হাসিটা আর কারোর নজরে না পড়লেও পলাশের নজরে ঠিকই পড়ল। প্রথম দেখায় সে অর্থিকে পছন্দ করে ফেলে। এবার অর্থির এই হাসিটা তাকে প্রেমের প্রথম ধাপে ফেলে দেয়। সারা আর কোনো দিকে তোয়াক্কা না করে পলাশ আর অর্থিকে বলল, চলুন, এবার তো আপনার খালাতো ভাই চলে এসেছে। পলাশ মৃদু হেসে বলল, জি চলুন। সারা অর্থির সাথে আর পলাশ আরিশের সাথে করে অর্থির রুমে আসলো। আরিশ এখনো জানে না যে সারা আর অর্থি সে মেয়ে দুটো, আর জানবে বা কি করে, কারণ দুজনেরই মুখ বাঁধা ছিল নিকাব দিয়ে।
অর্থি রুমে এসে অর্থি আর পলাশ রুমে রাখা দুটো চেয়ারে বসলো, আর সারা তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল। আরিশ দাঁড়িয়ে রইল প্রায় দরজার কাছে। পলাশ আর অর্থি কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তাদের এমন নীরবতা দেখে সারার কেমন যেন অস্বস্তি লাগছে, তাই সে আগ বাড়িয়ে বলল, এখানে যে উদ্দেশ্যে এসেছেন দুজন, সে উদ্দেশ্যটা পূরণ করলে খুশি হতাম। সারার কথা শুনে আরিশের চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে তাকালো সারার দিকে। পলাশও জোরপূর্বক হেসে সারার দিকে তাকিয়ে বলল, আসলে একটু অস্বস্তিতে পড়ে গেছি দুজনে। সারা মৃদু হেসে অর্থের দিকে তাকিয়ে বলল, তুই সে কখন থেকে মুখে তালা দিয়ে বসে আছিস? চাবিটা কি পলাশ ভাইয়ার হাতে দিয়ে দিয়েছিস নাকি? সারার কণ্ঠস্বরটা আরিশের কাছে বেশ পরিচিত লাগলো। তার মনে হচ্ছে সে এর আগেও কয়েকবার এই মেয়েটার কণ্ঠ শুনেছে, কিন্তু ঠিক শিওর হতে পারছে না যে সে আদৌ কণ্ঠস্বরটা শুনেছে নাকি, আর শুনলেও কোথায় শুনেছে। নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আরিশ এক নজর সারার দিকে তাকালো। কমলা হলুদ রং মিশ্রিত একটা থ্রি পিস পরেছে সারা, পরনের রৌনাটা দিয়ে পুরো মাথা আর শরীরের প্রায় অর্ধেকটা ঢাকা। সারাকে দেখলে তার শরীরের গঠন বলা সম্ভব না, কারণ সে এমনভাবে নিজেকে আবৃত করে রেখেছে যে কারোর নজর যাতে না কাড়ে। মুখমণ্ডলটা সম্পূর্ণ ভালো দেখা যাচ্ছে না। সারার এমন আবৃত রূপ দেখে অজান্তে আরিশের মনে একটা ভালো লাগা কাজ করে গেল। সারার চোখের চশমাটা আরিশের নজরে পড়ল এবার। দূর হতে যত দূর বোঝা যাচ্ছে এই চশমাটা সে আগেও দেখেছে। আর চশমা এবং কণ্ঠস্বর এই দুটো সুতো একসাথে বাঁধতে সময় লাগলো না আরিশের। তবুও সে খানিকটা সন্দেহ নিয়ে কোনোরূপ চিন্তা ভাবনা না করে সারাকে জিজ্ঞেস করলো, আপনি রেস্টুরেন্টের ওই মেয়েটা না? আরিশের কথা শুনে সারা সহ পলাশ আর অর্থি তাকায় দরজার দিকে, নজর তাদের আরিশের উপর। আরিশের এমন প্রশ্নের জবাবে সারা ভাবলেশীনভাবে বলল, জি হ্যাঁ। নিজের সন্দেহকে সঠিক প্রমাণিত করতে পেরে আরিশ বেশ খুশি হলো। একরাশ উৎসুকতা নিয়ে সে সারাকে জিজ্ঞেস করলো, অর্থি আর আপনি বোন নাকি? আরিশের এত উৎসুকতা দেখে বেশ অবাকই হলো সারা। পলাশ আর অর্থিও অবাক না হয়ে পারল না। সবার এমন অবাক ভঙ্গি দেখে আরিশ বেশ লজ্জিত হলো। সে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল উৎসুকতা সে দেখিয়ে ফেলেছে, তাই নিজেকে সামলে নিয়ে বলল, সরি। আরিশের সরি বলাটা পলাশের কান পর্যন্ত পৌঁছালো না, তাই সে জিজ্ঞাসু দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে বলল, তুই এদের চিনিস নাকি? আরিশ জবাব দেওয়ার আগেই অর্থি বলল, তেমন চেনা জানা নেই, শুধু 2বার দেখা হয়েছিল আরিশ ভাইয়ের সাথে। 2বার সারা আর আরিশ ভাইয়া বেশ ঝগড়ার সহিত সময় অতিবাহিত করেছে। অর্থির কথা শুনে পলাশ ফিক করে হেসে ফেলল, আর সারা তো রেগে পুষতে লাগলো। সে দাঁত কিরমির করে অর্থিকে বলল, এতক্ষণ তো তোর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, এখন তো ঠিকই কই ফুটছে। কাজের কথা নেই, শুধু আকাজের কথাই পরিপূর্ণ তুই। সারার কথা শুনে আরিশ এগিয়ে এসে বলল, অর্ধেক ভাবি ঠিক দিয়ে বলেছে, আপনি তো ঝগড়া শুরু করেছিলেন 2বার। সারা আরিশের দিকে এবার আঙ্গুল উঁচিয়ে বলল, দেখুন মিস্টার আরিশ, আপনি বেশি বেশি করছেন। আপনার কাজকর্মের জন্যই আমার মুখ চালাতে হয়েছে, এক্ষেত্রে আপনার দোষটাই বেশি। এবার পলাশ আরিশ আর সারাকেই থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, এখানে কি দুজনের ঝগড়ার জন্য আসা হয়েছে? পলাশের কথা শুনে সারা মাথা নিচু করে রইল। আরিশও কোনো কথা বলল না। কয়েক সেকেন্ড পরে আবারও সারা বলল, তো আপনারা কথা বলুন এবার, এখন তো আর ডিস্টার্ব করা হচ্ছে না। যা যা জানার বা জিজ্ঞাসা করার তা করে ফেলুন। পলাশ অপেক্ষা করছিল এই ভেবে যে হয়তো সারা চলে যাবে, তারপর সে আর অর্থি কোনোরূপ দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কথা বলতে পারবে, কিন্তু এমন কিছুই হলো না। সে সোজাসুজি কিছু বলতে পারছে না সারাকে, তাই সে ইশারা করে আরিশকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলো। আরিশ পলাশের ইশারা চট করে ধরে ফেললো, তাই সে আর অপেক্ষা না করে সারার কাছে এসে বলল, চলুন একটু ওদিক দিয়ে যাই। আরিশের কথা শুনে সারা চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে বলল, কি সব বলছেন? আপনার গার্লফ্রেন্ড থাকার পরও আপনি এত ক্যারেক্টারলেস? ছি, একটা অপরিচিত মেয়েকে ওই দিকটা আলাদা করে নিয়ে যাচ্ছেন। সারার কথায় অর্থি আর পলাশ মুখ চেপে হাসতে থাকে। আরিশের কথা শুনে সারা এক মুহূর্তের জন্য ভাবেনি যে অর্থি আর পলাশকে একেবারে একা কথা বলতে দেওয়া উচিত। আর এমনটা সে ভেবে থাকলেও ভাবনাকে কোনো মতে কাজে পরিণত করবে না সে, কারণ কলি বেগম বলে গিয়েছেন
উর্থি আর পলাশের সামনে থেকে এক মুহূর্তের জন্য সরা যাবে না। তাই সে আর পলাশ আর উর্থির দিকে তাকিয়ে বলল, কি হলো? যা জানার জেনে নিন, সময় বেশি নেই, এমনি তো অনেক সময় চলে গিয়েছে। সারার কথার তোয়াক্কা না করে পলাশ আবারও আরিশের দিকে আবদার নিয়ে তাকিয়ে রইল। আরিশ পলাশকে আশ্বস্ত করে সারাকে এবার সরাসরি বলল, ওদের দুজনকে একটু একা কথা বলতে দিন। ওদের প্রাইভেসির জন্যই আপনাকে এমনটা বলেছিলাম। আপনি 10 ডিগ্রি বেশি বুঝেছিলেন। সারা চোখ মুখ কুচকে বলল, আন্টি আমাকে এখান থেকে সরতে মানা করেছে, তাই আমি সরবো না। আর এমন তো কোনো কথা নেই যা আমার সামনে বলা যাবে না। আন্টি যদি জানতে পারে ওনার মেয়েকে একা একা ছেলের কাছে রেখে আমি চলে গিয়েছি, তখন আন্টি আমাকে খুব খারাপ ভাববে। পলাশ এবার রীতিমতো বিরক্তি বোধ করলো, তবে তা ভাবভঙ্গিতে প্রকাশ করলো না। আর এদিকে অর্থি সারার দিকে আছে, সে চাইছে না তাকে আর পলাশকে একেবারেই একা কথা বলতে দেওয়া হোক। এতক্ষণ ভয়টা কাজ না করলেও এখন ভয়টা বেশ নেড়ে চেড়ে বসলো অর্থির মনে। সে কখনো এভাবে একা কোনো ছেলের সাথে কথা বলেনি, তাই পলাশের সাথে কথা বলার ক্ষেত্রেও কেমন যেন লাগছে তার। কিন্তু সে কেমন লাগা ভাবটা প্রকাশ করতে পারছে না সবার সামনে। সারা একদম মূর্তির মতন সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। এই একা কথা বলার ব্যাপারটার জন্য তার কাছে পলাশ আর আরিশকে রীতিমতো লুজু লাগছে। একদমই ভদ্র স্বভাবের মনে হচ্ছে না তার কাছে এই দুটো বান্দা। সবার এমন জেদি ভাবটা দেখে আরিশ আর উপায় না পেয়ে সারা ডান হাতটা শক্ত করে ধরে রুম থেকে বারান্দার দিকে গেল। আরিশের এমন কাজে পুরো আকাশ থেকে পড়ল সারা। সে ভাবেওনি এমন হুটহাট মার্কা কাজ করবে এই লুজু ছেলে। নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো সে, কারণ আরিশ তার হাতটা বেশ শক্ত করেই ধরেছে। কথাবার্তা ছাড়া সারা চেষ্টা করলো নিজের হাত ছাড়িয়ে নেওয়ার, কিন্তু তাতে কাজ হলো না। তাই সে এক প্রকার জোর গলায় বলল, ওই বেটা, লুচু ছাড় আমাকে। এতক্ষণ আরিশ আর সারা অর্থির রুমের বারান্দায় চলে এসেছে। সারার কথা শোনার সাথে সাথে আরিশ সারার হাত ছেড়ে দিয়ে ভ্রু কুচকে তার দিকে তাকালো আর খানিকটা রাগী স্বরে বলল, কি বললেন আমাকে? সারা নিজের হাত ডলতে ডলতে বলল, লুচু, লুচ্চা, লুইস অ্যাসিড। ছি, আপনি এমন কেন? হ্যাঁ, এভাবে হুটহাট আমার হাত ধরলেন কেন উইদাউট মাই পারমিশন? আরিশ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজতে গুজতে বলল, আপনি তো সোজা কথার মানুষ না, তাই এমনটা করতে হলো। ভালোই ভালো আপনি চলে এলে এমনটা করতে হতো না আপনার সাথে। সারা বিস্ময় নিয়ে বলল, তাই বলে একটা অপরিচিত মেয়ের হাত এভাবে ধরবেন? এটা কোন ধরনের ভদ্রতা শুনি? আরিশ কোনরূপ ভনিতা না করেই বলল, মিস সারা, এটা ভদ্রতা নয়, এটাকে অভদ্রতা বলে। আর আপনার তেরা স্বভাবের জন্যই আমার অভদ্রতা করতে হলো আপনার সাথে। কি বলেন? তেরা স্বভাব? কি দেখলেন আপনি তেরা স্বভাবে? এই যে 2-3 বার বলার পরও আপনি পলাশ আর অর্থি ভাবিকে প্রাইভেটলি কথা বলার জন্য স্পেস দিচ্ছিলেন না, এটাকে তেরা স্বভাব বলে। জি না, এটাকে তেরা স্বভাব বলে না, এটাকে ভদ্র মেয়েদের স্বভাব বলে। আন্টি আমাকে বলে গিয়েছিলেন অর্থি আর পলাশ ভাইয়াকে একা না ছাড়তে, সো সে অনুযায়ী আমি কাজ করছিলাম। আপনি সমস্যা বাধা দিলেন। আর আপনি বোধহয় জানেন না, বিয়ের জন্য এভাবে একা ছেলে মেয়েকে কথা বলতে দেওয়া উচিত না, সাথে একজনকে থাকতেই হয়। আরিশ সারার দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, আপনিও তো হাইপার হচ্ছেন কেন? যে একা থাকতে দিলে মারামারি পড়বে, বা আমার ভাই খারাপ ছেলে না আছে আপনার বান্ধবীকে একা পেয়ে খারাপ কাজ করবে বা রেপ করবে। আরিশের মুখে রেপ শব্দটা শুনে সারার ভেতরটা ভয় শুকিয়ে গেল। হঠাৎ করে তার মাঝ থেকে তেজ জেদি ভাবটা উবে গেল। সে কাপা কাপা কণ্ঠে মাথা নিচু করে বলল, প্লিজ এমন শব্দ ইউজ করবেন না, প্লিজ। আরিশ এতক্ষণ মজার ছলে সবটা বললে সারার গলার স্বর শুনে সে একটু অবাকই হলো। সে ভাবতে লাগলো, বোধ করে স্যার আর কি হলো? আচ্ছা, রেপের কথাটা কি বেশি বলা হয়ে গেছে? হয়তো। আচ্ছা, সরি বলে নি তাহলে। ভাবা মাত্রই কাজ করে ফেলল আরিশ। বিনয়ী সুরে সে সারাকে বলল, সরি, আমি বুঝতে পারিনি যে মজার ছল একটু বেশি বলে ফেলেছে। আপনি প্লিজ স্বাভাবিক হন, আর আপনার হাত ওভাবে ধরার জন্য সরি। আরিশের কথাগুলো শুনে সারা জোরপূর্বক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। মাথা নিচু অবস্থাতেই শুকনো একটা ঢোক গিলে লম্বা শ্বাস টেনে নিল নিজের মাঝে। ঘরমাক্ত হাত দুটো পরনের ওড়নায় আস্তে করে মুছিয়ে নিল সে। এবার ধীরে ধীরে মাথা উঁচু করে ভাবলেশীন মুখে বলল, ইটস ওকে।
সারার কথা শুনে নিজেকে আশ্বস্ত করতে পারল না আরিশ, তাই দ্বিধা নিয়ে প্রশ্ন করল, আর ইউ ওকে মিস সারা? সারা ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, ইয়া। সারার এই মিষ্টি স্বস্তিময় হাসিটা গিয়ে আঘাত করলো সোজা আরিশের বুকে। ছোট্ট এক ভালো লাগার ঢেউ বয়ে গেল তার মনের মাঝে। পুরোটাই তার অনিচ্ছাই হলো। সে তখনও জানতে পারেনি যে এই হাসিটাই তার অভ্যেস হতে চলেছে, তার জীবনের কারণ হতে চলেছে, আর আরেকবার প্রেম নামক এক সর্বনাশের কারণ হতে চলেছে। সারা আর আরিশ বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। দুজনেরই নজর বাইরের দিকে। খোলা আকাশ দেখছে দুজনে। আকাশের দিকে তাকানো অবস্থাতেই হঠাৎ আরিশ বলে উঠল, প্রথম দিন ওভাবে আপনার ড্রেস নষ্ট করার জন্য সরি। সারাও আকাশপানে তাকিয়ে বলল, ইটস ওকে। আর দ্বিতীয় দিনে নীরার বিহেভিয়ারের জন্য সরি, দোষটা হয়তো ওরে ছিল। এবার সারা আরিশের দিকে তাকিয়ে বলল, হয়তো না, দোষটা ওনারই ছিল। যাই হোক, আপনার জিএফকে বলবেন একটু ভালো ব্যবহার করতে আর অহংকারী কম হতে। আরিশের জায়গায় অন্য ছেলে হলে সারার কথায় রাগ করত, কিন্তু আরিশ করল না, কারণ সারার বলা কথাগুলো সত্য। সে মৃদু হেসে বলল, জানি ওকে ভালো করার চেষ্টা আছে। সারা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, আপনাদের পরিচয় হলো কি করে? আরিশ কিছু বলতে যাবে তার আগেই রুম থেকে পলাশ ডাক দিল। পলাশের ডাক পেয়ে সে বারান্দা থেকে বের হতে হতে বলল, কাহিনীটা না হয় আরেকদিন বলবো, তোলা রইল। বলে একটা হাসি দিয়ে চলে গেল আরিশ। আরিশের এই হাসিটা দেখে ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসলো সারা, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বিড়বিড় করে বলল, সারামণি, ওই পোলার জিএফ আছে, সো ক্রাশটা উঠে নাও। বলে বারান্দা থেকে নিজেও বের হয়ে আসলো সে। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে আবারও আনা হলো অর্থিকে। এবার সারাও তার সাথে গেল। পলাশের মা অর্থির হাতে কিছু টাকা গুজে দিয়ে বলল, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, খুব শীঘ্রই আমাদের বাড়ির বউ করে নিতে চাচ্ছি ওকে। পলাশের মার কথায় উপস্থিত সবাই খুব খুশি হলো। অর্থি আইতকে লজ্জাও পেল, আবার খুশিও হলো। ছেলেপক্ষের সম্মতি জেনে কলি বেগম হাসি মুখে মিষ্টি নিয়ে এলেন সবার মিষ্টিমুখ গলানোর জন্য। এদিকে সারা পড়েছে এক বিপদে। তার চোখ জোড়া না চাইতেও বারংবার আরিশের দিকে চলে যাচ্ছে। ঘি রঙের একটা টি শার্টের উপর কোট পরেছে আরিশ, সাথে জিন্সের প্যান্ট। এতে পুরাই একটা ক্রাশ ম্যাটেরিয়াল লাগছে তাকে। সারা জোর করে চোখ জোড়া বন্ধ করে বিড়বিড় করে নিজেকে বলল, সারা বেবি, ক্রাশ খাওয়ার মতো আরো বহুত ছেলে আছে, ওই ছেলের উপর ক্রাশ খাওয়ার কোনো দরকার নেই। সে সেকেন্ড হ্যান্ড একটা জিনিস, আর তুই এমনও হোসনি যে সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করবি। আই ডোন্ট লাইক সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, নট এট অল। অ্যান্ড সে নাম্বার 1 লুইস অ্যাসিড একটা, সাথে সেকেন্ড হ্যান্ডও। বলে ছোট্ট একটা শ্বাস ফেলে সামনের দিকে তাকালো সে। আজ অর্থির গায়ে হলুদ। অর্থিদের বাসা মেহমানে পরিপূর্ণ হয়ে আছে। সেদিন পলাশের বাবা মা 2 সপ্তাহ পরে ডেট ফিক্সড করে বিয়ের জন্য। সারা গতকাল থেকে অর্থিদের বাসায় বিয়ে উপলক্ষে থাকতে এসেছে। একজন পরিবারের সদস্যর মতো সেও বিয়ের কাজে টুকিটাকি হেল্প করছে। সন্ধ্যার থেকে হলুদের অনুষ্ঠান শুরু হয়। অর্থিদের বাসাতে হলুদের আয়োজন করা হয়েছে। সারার পরিবারকেও ইনভাইট করা হয়েছে। অর্থি আজ পুরো হলুদ রঙের শাড়ি পরেছে, সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনাও পরেছে। সারাও তাই পরেছে, তবে তার শাড়ির রং ভিন্ন। তার শাড়ির রংটা হালকা কমলা রঙের। স্টেজে অর্থির পাশে সারা বসে আছে। একে একে সবাই অর্থিকে হলুদ ছোঁয়া দিচ্ছে আর মিষ্টি খাই দিচ্ছে, আর সারা পাশে বসে বসে দেখছে সব। মাঝে মাঝে সে অর্থির সাথে ছবি তুলছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তখন অর্থির ফোনে হঠাৎ পলাশের মেসেজ এলো। সে মেসেজ ওপেন করে দেখলো যে পলাশ লিখেছে, অর্থি, তোমার হলুদের ছবি পাঠাও, একটু দেখবো। তোমার ছবি, অ্যারেঞ্জমেন্টের ছবি, পরিবারের সব সদস্যের ছবি পাঠিয়ে দাও। আমার তো দেখতে ইচ্ছা করছে, আবার আম্মুও বলে দেখতে ইচ্ছা করছে। আমার এখানকার ছবি পাঠাবো তোমাকে। পলাশের মেসেজ দেখে অর্থি মুচকি হাসলো। ফোনটা এগিয়ে সারার কাছে দিয়ে বলল, মেসেজটা দেখ। সারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে অর্থির কাছ থেকে ফোন নিয়ে মেসেজ দেখল। পলাশের মেসেজটা দেখে সে মুচকি হেসে অর্থিকে বলল, আচ্ছা, আমি ছবি তুলে দিচ্ছি, তুই একটু ভালো পোস্টস দিস। অর্থি মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সারা অর্থির ফোন নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে অর্থির পাশে বসলো। সারার তোলা ছবিগুলো সিলেক্ট করে পাঠাতে গিয়ে আবারও কি চিন্তা করে অর্থির ছবিগুলো পাঠালো না। সে সারাকে বলল, সারা চল তোর সাথে একটা সেলফি তুলি। তুই আগে পলাশ ভাইকে ছবিগুলো পাঠিয়ে দে, তারপর তুলিস। আমাদের দুজনের ছবিও পাঠাবো। সারা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো,
ভাইয়া তোর ছবি চেয়েছে, আমার না। অর্থি জোর করে সারার হাত ধরে টেনে ফোনের ক্যামেরা অন করতে করতে বলল, বলেছে পরিবারের সদস্যরা ছবি দিতে, সেই হিসেবে তোর ছবি পাঠানো উচিত। আচ্ছা নে, তোর। অর্থি মুচকি হেসে তার আর সারার দুটো ছবি তুলে পলাশকে তাদের সব ছবি পাঠিয়ে দিল। আরিশ মেহমানদের খাওয়া দাওয়ার দিকে দেখভাল করছে। পলাশের হলুদের অনুষ্ঠান পলাশদেরই বাসায় করা হয়েছে। পলাশের বিয়ে উপলক্ষে আরিশের মা আর আরিশের ছোট বোন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।